হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের পরিবেশ রসায়নের 4 নাম্বার ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। একটু আমাকে তোমরা কাইন্ডলি জানিও যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বা সব সাউন্ড ওকে আছে কিনা। কেমন একটু আমি আমার এন্ড থেকে চেক করে দেখি, একটা সেকেন্ড। হ্যাঁ, একটু করে আমাকে জানিও সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। ওকে, হ্যাঁ, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, ঠিক আছে। তাহলে চলো আমরা তাহলে শুরু করি, আসো। এক সেকেন্ড, আমার এখানে নেট কি চলে গেল আবার? না, আছে আছে আছে, নেট আছে। একটা সেকেন্ড জাস্ট। হ্যাঁ, চলতেছে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আজকে হচ্ছে আমরা পড়বো, আমাদের লেকচার নাম্বার হচ্ছে 4। আমরা কিন্তু অলরেডি এই বয়েলের সূত্র পড়ে আসছি, চার্লসের সূত্র পড়ে আসছি। আজকে আমরা চাপের সূত্র থেকে শুরু করব। চাপের সূত্র পর আবার আমরা অ্যাভাগাড্রোর সূত্র পড়বো। এরপর আমরা আদর্শ গ্যাস সমীকরণটা পড়বো, ঠিক আছে। তাহলে চলো শুরু করি, আসো। ওকে, প্রথম 3 লেকচার কিন্তু দেখে আসা লাগবে। প্রথম 3 লেকচার না দেখলে কিন্তু আজকের লেকচার তুমি বুঝবা না। সো অবশ্যই প্রথম 3 লেকচার না হলেও 2 নাম্বার আর 3 নাম্বার লেকচারটা অবশ্যই তোমার দেখে আসা লাগবে, ঠিক আছে। চলো শুরু করি, আসো। আমরা তাহলে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কোনটা বলতো, চাপীয় সূত্র। এটা অনেকটাই কার মতো বলতো, আগেরটার মতো। যেমন আমি একটু তোমাকে একটু মনে করাই আসো, একটু করে কিছু জিনিস আমি তোমাকে মনে করাই দিয়ে আসো। দেখো তো, এই যে আমরা গত ক্লাসে কি শিখছিলাম? চার্লসের সূত্র শিখছিলাম। আমরা গত ক্লাসে যদি তুমি একটু মনে করার চেষ্টা করে দেখো, আমরা কিন্তু চার্লসের সূত্র শিখে আসছি। তো সেই চার্লসের সূত্রটা কি ছিল যদি আমি তোমাকে একটু দেখা মনে করাতে চাই। আমাদের চার্লসের সূত্রটা ছিল এই যে ভি থিটা। দেখো এখানে কি ছিল, ভি থিটা ইকুয়াল টু কত হইতো, ভি নট প্লাস থিটা ডিভাইডেড বাই 273, থিটা ডিভাইডেড বাই 273 ইন্টু ভি নট ছিল। মনে আছে এই সূত্রটা? গত ক্লাসে আমরা দেখছিলাম। এই সূত্র কি তোমাদের মনে আছে ভাই? অবশ্যই মনে থাকার কথা। আর এরপরে এই সূত্রটাকে ফার্দার আমি মডিফাই করে কি পেয়েছিলাম বলতো, যে ভি ইজ প্রপোর্শনাল টু, আমরা কিন্তু পাইছিলাম এখানে বড় হাতের টি। তো এই দুইটা সূত্রের ক্ষেত্রে কিন্তু কোন জিনিস দুটো স্থির ছিল? আমাদের চার্লস সূত্রের চাপ স্থির ছিল এবং কিন্তু মোল সংখ্যা যেটা সেটা কিন্তু স্থির ছিল। দেখো এই জিনিসটা আমরা গত ক্লাসে পড়ে আসছি। এটা কি গত ক্লাসে সবার পড়া হয়েছে? সবাই কি পড়ছো এই জিনিসটা গত ক্লাসে? একটু আমাকে জানাই তো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের কোনটা, চাপীয় সূত্র বা চাপের সূত্র। এটাও না হুবহু সেম, এটাকে গ্যালুসাকের সূত্র বলা হয়। এটা কিরকম আমি তোমাকে দেখাই, আসো। তাহলে আসো আমরা শিখি এখন চাপের সূত্র, বা এটাকে রেনর সূত্র বলা হয়, কেমন। তাহলে আসো আমরা দেখাই যে চাপের সূত্র। তো চাপের সূত্রের সময় জাস্ট আয়তনের জায়গায় কি বসবে বলো তো, চাপ বসবে, আর কিছুই না। আমি ব্যাখ্যা করতেছি, আগে সূত্রটা দেখাই দিই। সূত্রটা দেখতে কিরকম হয়, যেমন এখানে ভি থিটা ছিল, এখানে হবে পি থিটা। পি থিটা ইকুয়াল টু হয়ে থাকবে পি নট প্লাস থিটা ডিভাইডেড বাই 273 ইন্টু পি নট। আর সেকেন্ড আরেকটা যেটা সূত্র হবে সেটা হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টু বড় হাতে টেম্পারেচার টি। তাই আমি বুঝাই দিচ্ছি, বাট আগে সূত্রটা তুমি যেটা ম্যাথে তোমার কাজে লাগবে সেটা মনে রাখার জন্য দেখাই দিচ্ছি। তাহলে আমরা এটা অলরেডি দেখে আসছি, হুবহু সেম টু সেম সূত্র হচ্ছে এটা। এখানের মধ্যে যদি পরিচয়গুলো বলতে চাই, পি নটের পরিচয় কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ, গ্যাস কর্তৃক প্রদত্ত চাপ। থিটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে প্রকাশিত, আর এই টিটা কোন এককে প্রকাশিত, কেলভিন এককে প্রকাশিত। আর একটা ডিফারেন্স হচ্ছে, এই চাপের সূত্রে কাকে কাকে স্থির রাখা হয়, আয়তন এবং মোল সংখ্যা যেটা আছে সেটাকে স্থির রাখা হয়। এখন এই সূত্র কোত্থেকে আসছে বা এটা দ্বারা কি বোঝায় সেটা আমি তোমাকে এখন বুঝাই দিচ্ছি, বাট যেন তুমি একসাথে মনে রাখতে পারো তাই দুটো সূত্রকে আমি তোমাকে পাশে পাশে লিখে দিলাম, কেমন। আচ্ছা, তো আমি একটু করে জাস্ট রিভিউ করলাম। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ভাই, একটু করে রিভিউ করলাম। চলো এবার আমি সূত্রগুলোকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। চাপের সূত্রটাকে চলো ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমে আগে একটু দেখাই দিই, এটা ওই যে আমাদেরকে আবিষ্কার করছে বলতো, এটা 1802 সালে তোমার জোসেফ গ্যালুসাক স্থির আয়তনে এই গ্যাসের তাপমাত্রার সাথে কিন্তু চাপের সম্পর্কটা বের করছে। তো চলো এটা দ্বারা কি বোঝায় সূত্রটা দ্বারা আমি তোমাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, একটা জিনিস আমি তোমাকে বলি, ধরো আমার কাছে এখানে একটা বদ্ধ একটা সারফেস আছে, বা একটা ধরো এটা হইতে পারে একটা গোলাকার সিলিন্ডার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ধরো এখানে কিছু গ্যাসের কণা আছে, এখানে ধরা যাক কিছু গ্যাসের কণা আছে, ধরা যাক এখানে কিছু গ্যাসের কণা আছে, এখানে কিছু গ্যাসের কণা আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটাকে একটু করে পাশে আরেকবার রাখি, কেমন, পাশে আমি আরেকবার রাখি, ঠিক আছে। এখন ধরো আমি এইটার মধ্যে একটা তাপমাত্রা প্রয়োগ করতেছি। এখানে আমি কি প্রয়োগ করলাম, একটা T1 টেম্পারেচার দিলাম। এই পাত্রে আমি কত টেম্পারেচার দিলাম, গ্যাসের কণাগুলোকে T1 টেম্পারেচার দিলাম। তখন ধরো গ্যাসের কণাগুলা পাত্রের দেওয়ালে P1 পরিমাণ চাপ দিচ্ছে।
ধরা যাক গ্যাসের কণাগুলো তখন পাত্রের দেওয়ালে কতটুকু চাপ দিচ্ছে, P1 পরিমাণ তারা হচ্ছে চাপ দিচ্ছে। ওকে, আচ্ছা এখন তোমরা আমাকে একটু করে বলো তো, আমি এখানে আয়তন যেরকম ভি রাখছিলাম, এখানেও আমি আয়তন কতটুকু রাখছি, ভি রাখছি, রাইট? এই দুই জায়গায় আয়তনটা কনস্ট্যান্ট না ভাই? খেয়াল করে দেখো, এই দুই জায়গায় কিন্তু আয়তনটা কনস্ট্যান্ট, ভি সেম। একই সাথে এখানে গ্যাসের কণা রাখছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ওইখানেও সেম ভাবে কয়টা, 7টা কণায় কিন্তু রাখছি আমি। তাহলে আমি কিন্তু বলতে পারি ভি যেরকম সেম রাখছি, একই সাথে কিন্তু মোল সংখ্যা, কণার সংখ্যা সেম থাকা মানে মোল সংখ্যাও সেম থাকা, এনটা কিন্তু আমি কি রাখছি, সেমই রাখছি। ওকে, এবার আমি কি করলাম, এটাকে ধরা যাক উত্তপ্ত করতে পারি। এটাকে ধরা যাক আমি কি করতে পারি, উত্তপ্ত করতে পারি। এটাকে উত্তপ্ত করে আমি এটাকে উত্তাপ দিচ্ছি আমি একটা বুনসেন বার্নারের সাহায্যে। ধরা যাক এটাকে আমি উত্তাপ দিচ্ছি, উত্তাপ দিয়ে এটার টেম্পারেচারকে আমি বাড়াই দিছি, এটার টেম্পারেচারকে কি করছি, বাড়াইছি। বাড়াইয়ে ধরো আমি T2 তাপমাত্রায় পৌঁছাইছি। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে গ্যাসের কণাগুলার যদি তুমি তাপমাত্রা বাড়াই দাও, গ্যাসের কণাগুলার ব্যাগ বেড়ে যাবে না? তারা দ্রুত ছোটাছুটি করবে না? তো তারা যদি জোরে দৌড়ায় তখন তাদের দ্বারা যে মানে ক্রিয়েট করা প্রেশার, সেটা কি বাড়বে না কমবে? মানে আগে একটা জিনিস স্লো যাচ্ছিল, তো প্রেশার সে কম দিত, বাট এখন যখন তুমি টেম্পারেচার বাড়াই দিবা তখন সে দৌড়ানো স্টার্ট করবে। দৌড়ালে কি হবে, যখন যত জোরে দৌড়াবে তত জোরে কিন্তু প্রেশার প্রয়োগ করবে। তাহলে পিটা বাড়বে না কমবে বলো তো? যদি এখানে, তাহলে সে যদি এখন P2 পরিমাণ প্রেশার দেয়, এখানে সে যদি P2 পরিমাণ প্রেশার দেয়, তাহলে তোমরাই আমাকে বলো এখানে কিন্তু অবভিয়াসলি P2-র মানটা কিন্তু অবভিয়াসলি P1 থেকে বড় হবে, যেহেতু তুমি টেম্পারেচারটাকে বাড়াইছো, যেহেতু তুমি T2টাকে T1 থেকে বড় রাখছো। এটা কি সবাই বুঝতে পারতেছো? দেখো তো এটা বোঝা গেছে কিনা জিনিসটা, যে যেহেতু তুমি টেম্পারেচারকে বাড়াইছো তাই অবশ্যই তোমার কাছে কিন্তু এখানে প্রেশারটাও বাড়বে। ওকে, ধরো ইনিশিয়ালি তুমি এখানে ধরো তাপমাত্রা দিচ্ছ, ধরো থিটা থিটা মানে ধরো ফার্স্টে ধরো থিটা ইকুয়াল টু তুমি 0°C তাপমাত্রা রাখছো, আর পরবর্তীতে তুমি কি করছো, এখানে টেম্পারেচারটাকে বাড়াই দিয়ে, তাপমাত্রাকে বাড়াই দিয়ে থিটা ইকুয়াল টু ধরো তুমি 1°C করছো। তাহলে এখানে আগে রাখছিলে কততে, 0-তে, এখন রাখছো কততে, 1-এ। তাহলে তাপমাত্রা বাড়াইছো কয় °C, 1°C। তাহলে ধরো এইখানে প্রেশার দিচ্ছিল এই P1টা ধরো যাক P0-এর সমান। কারণ P0 কেন বলবো, কারণ 0°C তাপমাত্রায় যে প্রেশারটা দিবে সেটাকে আমি P0 বলছি। তাহলে আমি যখন যেহেতু প্রথমে তাপমাত্রাটাকে 0°C রাখছি, সেই 0°C প্রয়োগকৃত চাপকে আমি P0 বললাম। আর যে কোনো টেম্পারেচার হইতে পারে, 1 2 3 4 5 যে কোনো টেম্পারেচার হইতে পারে, সেই টেম্পারেচারে প্রয়োগকৃত চাপকে আমি P2-কে আমি ধরা যাক P θ বলতেছি। তাহলে তখন তুমি নিশ্চয়ই, তাহলে আমাকে বলো তো P0 আর P θ-র মধ্যে কে বড় হবে? P0 আর P θ-র মধ্যে কে বড় হবে? P0 আর P θ-র মধ্যে, এটাকে 1 বলো এটাকে 2 বলো, 1 আর 2 এর মধ্যে কে বড় হবে? 1 আর 2 এর মধ্যে কে বড় হবে? 2 অবভিয়াসলি বড় হবে, P θ বড় হবে, কারণ এখানে তুমি রাখছো 0°, এখানে রাখছো কিন্তু 1°, তাপমাত্রাকে বাড়াইছো। আর তুমি এখানেই বলছো তাপমাত্রাকে বাড়ানো হলে কিন্তু প্রেশারটাও বাড়ে, তাহলে অবশ্যই P θ-টা P0 থেকে বড় হবে। তো তখন দেখা গেছে P θ ইকুয়াল টু কত হয়ে থাকে, দেখা গেছে P θ ইকুয়াল টু হয়ে থাকে P0 প্লাস 1/273 ইন্টু P0। অর্থাৎ চাপকে যদি তুমি 1°C বাড়াও, তাহলে সেই টোটাল চাপ হবে আদি চাপ তো থাকবেই, সেই আদি চাপের 1/273 অংশ আকারে চাপটা বৃদ্ধি পাবে। তাহলে প্রতি °C তাপমাত্রা বাড়ানোর জন্য চাপটা কতটুকু বৃদ্ধি পায়? 0°C তাপমাত্রায় চাপের 1/273 অংশ আকারে বৃদ্ধি পায়। এখন তুমি যদি 1° বাড়াও তাহলে 1/273 হয়েছে, বাট তুমি যদি 1° না বাড়ায় যে কোনো টেম্পারেচার বাড়াইতে পারো, 10 হইতে পারে 20 হইতে পারে, তাহলে θ°C তাপমাত্রা বাড়াইলে চাপটা হবে P θ ইকুয়াল টু কত, P0 প্লাস θ/273 ইন্টু P0। দেখো এটা হচ্ছে আমার কার সূত্র, চাপের সূত্র। এটা কি বোঝা গেছে ভাই? বলো তো একটু করে বোঝা গেছে কিনা? এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? ওকে, ভেরি গুড ভেরি গুড। এটা গতকালকের মতো, কিন্তু গতকালকের মতো। যদি কেউ না বুঝে থাকো আমাকে বলতে পারো। ভেরি গুড। যারা ফেসবুকে দেখতেছো তারাও একটু জানিও। আচ্ছা আমি আরেকবার বোঝাচ্ছি, দেখো খেয়াল করো। এখানে তুমি ইনিশিয়ালি তাপমাত্রা রাখছো 0°C, তখন গ্যাসের কণাগুলা যে চাপটা দিবে সেটাকে তুমি বলছো P1, আর 0° যেহেতু তুমি চিন্তা করছো, তাহলে চাপটাকে আমি P0 বলতে পারি, কারণ P0 এর পরিচয় হচ্ছে 0°C তাপমাত্রায় প্রয়োগকৃত চাপ। এখন তাপমাত্রাকে বাড়ায় তুমি 1°C করছো, 0 থেকে 1-এ আনছো, তাহলে এই গ্যাসের কণাগুলো দ্বারা যে প্রয়োগকৃত চাপ সেটাকে যদি আমি P2 নাম দিই,
আর পিটুকে তো আমি পি থিটা বলতে পারি, পিটুকে আমি কত বলতে পারি, পি থিটা, যে থিটা মানে কি যে কোনো তাপমাত্রা দিতে পারে, আমি এক চিন্তা করছি। সেই ক্ষেত্রে পি থিটা ইকুয়াল টু কত হবে, ইনিশিয়াল চাপ তো আছেই, ওই 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য চাপ কতটুকু বাড়ে, 1/273 অংশ আকারে বাড়ে, 1/273 ইন্টু পি নট হয়। তো যেহেতু আমি সবসময় তার 1 ডিগ্রি বাড়াবো না, আমি যে কোনো ডিগ্রি বাড়াইতে পারি, থিটা হইতে মানে 20 হইতে পারে, 30 হইতে পারে। তো সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে পি থিটা ইকুয়াল টু পি নট প্লাস পি নট, আর এখানে হচ্ছে θ/273। তো এখানে তুমি যদি 1 পুট করো, তাহলে তুমি কি বলতে পারবা, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য চাপ কতটুকু বাড়ে, আদি চাপের বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/273 অংশ আকারে বাড়ে, যদি তুমি থিটা ইকুয়াল টু 1 ডিগ্রি করো। ঠিক আছে? ওকে ওকে, আশা করি বুঝতে পারছি আমরা। ওকে, আশা করি বুঝতে পারছি। নেট প্রবলেম করতেছে কোথায়? আমার এখানে তো ঠিক আছে ভাই, আমার এখানে তো ঠিক আছে নেট, আমার এখানে তো নেট ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এই লেখাটাকে দেখো এখানে লিখতেছি কি, এই লেখাটাকে দেখো এখানে লিখে দিছে। এই লেখাটাকে চলো আমি তোমাকে এখানে বুঝাই দিই। এই যা যা আমি পড়েছি এখানে দেখো লিখছে কি, স্থির আয়তনে, এই যে দেখো আয়তনটা কিন্তু স্থির, এখানে যেরকম ভি আয়তন ওইখানেও ভি আয়তন, আয়তনটা স্থির কোনো নির্দিষ্ট ভরের, তার মানে এখানে মোল সংখ্যাটাও স্থির। গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওই গ্যাসের চাপের 1/273 অংশ আকারে বৃদ্ধি বা হ্রাস পায়। মানে তাপমাত্রাকে তুমি যদি বৃদ্ধি করো তাহলে চাপটাও বৃদ্ধি পাবে, তাপমাত্রাকে যদি হ্রাস করো চাপটাও কিন্তু হ্রাস পাবে। দেখো তো লেখাটা বুঝতে পারছো কিনা? এই যে আমি একটু করে ধরাই দিই, স্থির আয়তন মানে কি, এখানে কি ফিক্স থাকবে, বি ফিক্স থাকবে, কোনো নির্দিষ্ট ভরের বলতে কি বোঝাচ্ছি, এখানে মোল সংখ্যাটা ফিক্স থাকবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। আর এখানে পাশে ওই যে আমাদের গ্যালোজাকে ওনার চিত্রটা, মানে ওনার যে ফটো সেটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই সূত্রটা বুঝতে পারলাম। এখন আমি যদি একটু করে এইটা থেকে যদি আমি কিছু সূত্র বানানোর চেষ্টা করি, তাহলে দেখো তো কি হবে। তাহলে আমরা কি পাইলাম সূত্র, এখানে আমরা পেয়ে গেলাম যে আমাদের যে চাপের সূত্র, আমাদের যে চাপের সূত্র, এটা ইকুয়াল টু আমরা কি পাইলাম, এটা ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে তোমার পি থিটা ইকুয়াল টু পি নট প্লাস থিটা ডিভাইডেড বাই 273 ইন্টু পি নট পাইলাম। এখন আমি যদি কোনো কারণে পি নটটাকে কমন নিই, তাহলে কি আসবে এখানে, পি নটকে যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে আসবে এখানে 1/1 প্লাস থিটা ডিভাইডেড বাই 273 আসবে। ওকে, তো আমি যদি এরপরে এখান থেকে যদি লসাগু নিই, লসাগু কত আসবে এখানে, লসাগু আসবে 273, আর এই জায়গাটাই হয়ে যাবে থিটা প্লাস 273। তারপর দেখো এখন এখানে তুমি চাইলে পি নট বাই 273 লিখতে পারো, আর থিটা প্লাস 273কে আমি কি লিখতে পারি, টেম্পারেচার কেলভিন এককে। এই যে দেখো, মনে রাখবা এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস এককে, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস, বাট এখানে যে টিটা লিখতেছো এইটি কিন্তু কোন এককে, এটা কিন্তু কেলভিন এককে, এটা হচ্ছে কেলভিন এককে। তারপর তুমি আমাকে বলো, এই যে এই ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না, এই ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না, কারণ পি নটের পরিচয় কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রয়োগকৃত চাপ। তো পি নট তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে যেহেতু এটাও একটা কনস্ট্যান্ট এটাও একটা কনস্ট্যান্ট, তাহলে পুরোটা একটা ধ্রুবক হবে। তাহলে ইকুয়াল আর ধ্রুবককে আমি সমানুপাতি চিহ্ন দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে এগুলো কিন্তু সবগুলা পি থিটার সমান, সবগুলা পি থিটার সমান, সবগুলা পি থিটার সমান। তো চাইলে আমি এখান থেকে লিখতে পারি কি বলতো, সুতরাং পি ইজ প্রপোর্শনাল টু টি বলতে পারি। এখানে পি আর পি থিটা সেম, জাস্ট পি থিটা দ্বারা কি বোঝাচ্ছে, 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ, আর পি দ্বারা ওই যে তুমি কেলভিন তাপমাত্রায় চাপ আর কি, মানে দুইটাই সেম আসলে। তুমি চাইলে কেউ যদি এরকম লিখো যে পি থিটা ইজ প্রপোর্শনাল টু টি, এটা লেখা যায় সেম কথা, শুধু পি ইজ প্রপোর্শনাল টু টি লেখাও সেম কথা। আমি এখানে পি থিটাটাকে সিম্পলি পি দিয়ে লিখতেছি, আর কিছুই না, পি থিটাকে আমি পি দিয়ে লিখলাম জাস্ট। বলো তো ভাই এই সূত্রগুলো কি বুঝতে পারছো? তাহলে এখানে দুইটা সূত্র আছে, দুইটা সূত্র তোমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে জাস্ট কি কি পরীক্ষার জন্য কি কি মনে রাখবো, দুইটা সূত্র মনে রাখবো শুধুমাত্র। একটা হচ্ছে পি থিটা ইকুয়াল টু পি নট প্লাস থিটা ডিভাইডেড বাই 273 গুণন পি নট। খেয়াল রাখবা এখানে যে থিটাটা আছে সেটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে প্রকাশিত। আর আরেকটা যেটা সূত্র মনে রাখবা সেটা হচ্ছে কোনটা, পি ইজ প্রপোর্শনাল টু টি, বাট টিটা কিন্তু এখানে কোন এককে প্রকাশিত, কেলভিন এককে প্রকাশিত, এই টিটা কিন্তু কেলভিন এককে প্রকাশিত। আর অবশ্যই এই দুটো সূত্র তুমি তখন ইউজ করতে পারবা যদি তোমার কি থাকে, আয়তন এবং মোল সংখ্যাটা স্থির থাকে। যদি তোমার কি থাকে, আয়তন এবং মোল সংখ্যা এটা যদি স্থির থাকে। সব জায়গায় শুধু আয়তন স্থির লিখে, বাট মোল সংখ্যাটাকে স্থির রাখতে হবে। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এইটা কি বোঝা গেছে এই বিষয়টা? আমরা এখন গ্রাফ দেখবো এটার।
ভিডিও আটকে গেছে? ঠিক আছে, ওকে। তাহলে চলো আমি গ্রাফটা দেখাই দিয়ে আসবো। দুইটা গ্রাফ আছে আগের মতোই গ্রাফ। সো প্রথমে আমরা যে গ্রাফটা আঁকার চেষ্টা করব সেটা হচ্ছে ওই যে এই সূত্রটার, যে পি থিটা আমরা পাইছি এখানে কত, পি থিটা ইকুয়াল টু পি নট প্লাস থিটা ডিভাইডেড বাই 273 গুণন পি নট। এটা যদি তুমি পি বনাম যদি টি এর গ্রাফ আঁকতে চাও তাহলে সেটা কি আসবে? এটা কিসের মতো দেখতে বলো তো? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো না? যদি তুমি পি বনাম যদি থিটার গ্রাফ আঁকতে চাও, খেয়াল করে দেখো, তুমি যদি পি বনাম যদি থিটার গ্রাফ আঁকতে চাও তাহলে এই গ্রাফটা কিন্তু, এই যে যদি তুমি কি করতে চাও, পি বনাম থিটার গ্রাফ যদি আঁকতে চাও তাহলে এটা কিন্তু হবে, গ্রাফটা হবে কিরকম? গ্রাফটা হবে এইরকম, দেখো এই যে এরকম হবে, রাইট? আর এখানে যদি তুমি পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করো, এই টেম্পারেচারটা কত, এটা জিরো, এই টেম্পারেচারটা কত, এই টেম্পারেচারে চাপ শূন্য, কোন তাপমাত্রায় চাপ শূন্য হয়ে থাকে? এটা অলমোস্ট -273°C, বা 273.16 বলতে পারো। এটা হচ্ছে তোমার 0°C। আর 0°C যে চাপটা, এই চাপের অ্যামাউন্ট আমি কত বলবো? পিনট বলবো না? পিনটের পরিচয় কি? 0°C তাপমাত্রায় চাপ, আর এখানে থিটাটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস আকারে প্রকাশিত। তুমি চাইলে এখানে পিনটের পরিচয়টা লিখে রাখতে পারো একটু করে। এখানে পিনট মানে হচ্ছে 0°C তাপমাত্রায়, পিনটের পরিচয় হচ্ছে 0°C তাপমাত্রায় গ্যাস কর্তৃক প্রদত্ত চাপ। ঠিক আছে, এটা হচ্ছে পিনটের পরিচয়। ওকে, দেখো এতটুকু তো বোঝা গেছে। এইটা কি বুঝতে পারছো? এই গ্রাফটা, এই গ্রাফে দেখো, খেয়াল করে দেখো, এই যে তুমি চাইলে পি বনাম থিটা গ্রাফ আঁকতেছি, তাহলে এটাকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর বসাচ্ছি, আর এই থিটাকে হচ্ছে আমি এক্স অ্যাক্সিস বরাবর বসাচ্ছি। তোমরা কি আমাকে বলতে পারবা এই সরল রেখাটার ঢাল কত হবে? এই সরল রেখাটার ঢাল কত হবে বলতে পারবা? এই সরল রেখার ঢাল কত হবে? এম। এই সরল রেখাটার ঢাল কত হবে বলতে পারবা? ঢাল হবে কিন্তু কত হবে বলো তো? এখানে এই যে দেখো, এম হিসাবে কাজ করতেছে কিন্তু পিনট বাই 273। তাহলে এই সরল রেখার যে ঢাল আছে, এই সরল রেখার ঢালকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এটা কত হবে? পিনট ডিভাইডেড বাই 273। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। হোপফুলি সবাই বুঝতে পারছি আমরা এই সরল রেখা, আশা করি বোঝা গেছে। এবার দেখো, এবার যদি আমি সেকেন্ডটার গ্রাফ আঁকতে চাই, সেকেন্ডটার গ্রাফ কীরকম হবে দেখো। সেকেন্ড যেটা আছে, যে কেলভিন এককের গ্রাফটা, ওইটা মূলবিন্দুগামী সরল রেখা হবে। অর্থাৎ আমাদের কিন্তু আরেকটা সমীকরণ আছে, সেটা হচ্ছে কোনটা? যে পি ইজ প্রপোর্শনাল টু কিন্তু টি, পি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে টি। সো এখান থেকে তুমি লিখতে পারো পি ইকুয়াল টু কিন্তু কে গুণন টি। তাহলে এখন যদি আমি একটা গ্রাফ আঁকতে চাই, তাহলে দেখো কি হবে, এখানে একটা ওয়াই অ্যাক্সিস টানলাম, তারপর একটা এক্স অ্যাক্সিস টানলাম, টানার পরে দেখো, সো এখানে আমি পি দিচ্ছি, এখানে আমি টিটা, আর এটা কেলভিন একক, এটা কিন্তু টাকা না, কেমন? এটা কেলভিন এককে। তাহলে এটা যদি তুমি দেখো, তাহলে এটা দেখো মূলবিন্দুগামী সরল রেখা না? তাহলে এরকম একটা সরল রেখা পাবা। তো চাইলে তুমি এটাকে একটু করে মুছে ডট ডট দিতে পারো, ওই আগের ব্যাখ্যা, কারণ আসলে অ্যাকচুয়ালি পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো যায় না, থিওরিটিক্যালি পৌঁছানো যায়, প্র্যাকটিক্যালি যায় না। চাইলে এখানে ডট ডট দিতে পারো গতকালকের মতো। আচ্ছা, তো এটা, এই সরল রেখার ঢাল তো খুব সিম্পল। এই সরল রেখার ঢাল হয়ে থাকে কে এর সমান, আর কেটা কার সমান হবে? পি ডিভাইডেড বাই টি এর সমান হবে, তাই না? কে এর সমান হবে কার? ওইখান থেকে দেখো, পি ডিভাইডেড বাই টি এর সমান হবে। এই দুইটা গ্রাফ কি বোঝা গেছে? এই দুইটা গ্রাফ কি বইটার রেজাল্ট দিছে? হ্যাঁ, বইটার রেজাল্ট দিছে। হ্যাঁ, ডট ডট হবে, তুমি চাইলে ডট ডট দিতে পারো। মানে চাইলে তুমি, যেহেতু পরম শূন্য তাপমাত্রায় অ্যাকচুয়ালি পৌঁছানো যায় না, সো তুমি চাইলে এখানে এটা একটু করে মুছে ডট ডট দিতেই পারো, সমস্যা নেই। যেহেতু -273 আসলে অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি পৌঁছানো যায়, বাট প্র্যাকটিক্যালি পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো যায় না। সো তুমি চাইলে এটাকে ডট ডট দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই আর কি। মানে এটা নিয়ে, এটার জন্য কোনো তোমাকে নাম্বার কাটবে না পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এই গ্রাফগুলো আমাদের শেষ। কারো যদি কোনো কোয়েশ্চন থাকে আমাকে বলতে পারো। হ্যাঁ, পিনটের পরিচয় হচ্ছে কি বলতো? 0°C তাপমাত্রাতে গ্যাস কর্তৃক প্রদত্ত চাপ, পিনটের পরিচয় হচ্ছে সেটা। এটা একটা ফিক্সড ভ্যালু। ওকে, এবার আসলে আমরা অ্যাভোগাদ্রো সূত্রতে যাব। দেখো অ্যাভোগাদ্রো সূত্র তোমাকে কি বলতেছে, আমি তোমাকে সূত্রটা দেখাই দিই। অ্যাভোগাদ্রো সূত্রতে কিন্তু দুইটা জিনিস স্থির। কি স্থির দেখো তো? স্থির তাপমাত্রা ও চাপে। তার মানে তুমি যদি তাপমাত্রা
এবং চাপকে যদি স্থির রাখো, সেই ক্ষেত্রে দেখো তো তাহলে একটা জিনিস আমি তোমাকে বলি, দেখো একটা গ্যাসের কি কি থাকে। একটা গ্যাসে গ্যাস কর্তৃক প্রদত্ত চাপ থাকতে পারে, গ্যাস কর্তৃক গ্যাসের আয়তন আছে একটা, গ্যাসের মোল সংখ্যা আছে একটা, গ্যাসের একটা টেম্পারেচার আছে। মানে একটা গ্যাসের কি কি থাকতে পারে খেয়াল করে দেখো, একটা গ্যাসের কি কি থাকতে পারে। গ্যাস কতটুকু প্রেসার দিবে সেটা থাকতে পারে, গ্যাস কতটুকু জায়গা জুড়ে আছে সেটা থাকতে পারে, কি পরিমাণ গ্যাস আছে, গ্যাসের ভর কতটুকু সেটা হইতে পারে, আর গ্যাসের টেম্পারেচার কত সেটা হইতে পারে। তাহলে 4টা জিনিস আছে। তো এইখানের মধ্যে অ্যাভাগাড্রো সূত্রে তুমি কয়টা জিনিসকে ফিক্স করতেছো? 2টা জিনিসকে। কি কি? তাপমাত্রা এবং চাপকে তুমি ফিক্স করে দিচ্ছ। এই সূত্রে এরকম বলা হয়, যদি প্রেসার এবং টেম্পারেচার এই দুটো যদি স্থির থাকে, যদি কি থাকে, প্রেসার এবং টেম্পারেচার যদি স্থির থাকে, সেই ক্ষেত্রে দেখো তুমি আমাকে একটু করে বলো তো, তাহলে সেই ক্ষেত্রে ভলিউম ইজ প্রপোর্শনাল টু এন হবে না? এটার কারণটা কি আমি তোমাকে হলো বুঝাই বলতেছি। একটা জিনিস দেখো, চাপও তুমি স্থির রাখছো, টেম্পারেচারও তুমি যা আছে তাই রাখতেছো। তাইলে এখন তুমি যদি মোল সংখ্যা বাড়ায় দাও, তাহলে সেটাকে তুমি কিভাবে করবে? আয়তনটাকে অবশ্যই বাড়াইতে হবে। ভাই বুঝতেছি না, একটু আমি বুঝাই দাও আমাকে। চলো আমি বুঝাচ্ছি, আসো। ধরো এটা একটা ক্লোজ সারফেস, কথাটা চিন্তা করো, দেখো ধরো এটা একটা ক্লোজ সারফেস, ঠিক আছে? ধরো দেখ এখানে আমি 3টা গ্যাসের কণা নিচ্ছি। এখানে আমি কয়টা গ্যাসের কণা নিচ্ছি? 3টা। ধরো দেখ এখানে 3টা গ্যাসের কণা নিছি। এখন আমি এখানে চাপ রাখছি, আমি চাইতেছি এই গ্যাসগুলা পাত্রের দেওয়ালে যেন পি পরিমাণ চাপ দেয়। আমি চাইতেছি এই গ্যাসগুলো যেন পাত্রের দেওয়ালে যেন পি পরিমাণ চাপ দেয়, আর এদের মধ্যে যে টেম্পারেচারটা আছে সেটা যেন টি থাকে, এটা আমি চাচ্ছি। এখন এখানে ধরো আয়তন এখন হচ্ছে V1। এখন তুমি চিন্তা করো তো, তুমি যদি এখানে যদি কোনো কারণে গ্যাসের কণার সংখ্যা বাড়ায় দাও, ধরো গ্যাসের এখন কণার সংখ্যা বাড়ায় ডাবল করে দিলা, 6টা করে দিলা। আগে ছিল 3টা গ্যাসের কণা, এখন ধরো 6টা গ্যাসের কণা। এখন ধরো 6টা গ্যাসের কণা, 4টা 5টা 6টা এখানে তুমি গ্যাসের কণা দিলা। ওকে, তুমি যদি একটা জিনিস আমাকে বলো তো, আয়তনটাকে যদি চেঞ্জ না করো, এদের কখনোই প্রেসার আর টেম্পারেচার কি স্থির থাকবে বলো তো? খেয়াল করো, আমি বোঝাচ্ছি তোমাকে। আগে আয়তন ছিল এতটুকু, তখন প্রেসার দিচ্ছিল পি পরিমাণ আর টেম্পারেচার ছিল টি পরিমাণ। এখন তুমি কি করছো? এখানে কণার সংখ্যা বাড়াই দিছো, মানে মোল সংখ্যা বাড়াই দিছো, এন বাড়াই দিছো। তাহলে জীবনেও কি সেম আয়তনে এই প্রেসার টেম্পারেচার বজায় রাখা পসিবল? সেম আয়তনে এই প্রেসার টেম্পারেচার বজায় রাখা পসিবল? পসিবল না। তো কেন বলো তো পসিবল না? কারণ এখন কণার সংখ্যা বাড়ে গেছে। কণার সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে কণাগুলোর মধ্যে ধাক্কি বেশি হবে। ধাক্কি যদি বাড়ে তাহলে সেখানে টেম্পারেচারটাও বেড়ে যাবে না? টেম্পারেচারটাও কিন্তু বেড়ে যাবে। কেমন? সো তুমি চাইলেও তুমি কিন্তু দেখো একটা জিনিস বারবার বলি, জিনিসটা দেখো, এখানে গ্যাসের কণার সংখ্যা হচ্ছে কম, এখানে গ্যাসের কণার সংখ্যা হচ্ছে বেশি। সো তুমি যদি আয়তনটাকে যদি না বাড়াও, তাহলে জীবনেও এখানে সেম প্রেসার টেম্পারেচার তুমি রাখতে পারবা না। কেন পারবা না? কণার সংখ্যা বেড়ে গেছে না, তাহলে ধাক্কি বাড়বে না, কারণ কণাগুলো তো দৌড়াদৌড়ি করতেছে। যেহেতু তুমি আয়তনটাকে ফিক্স রেখে দিছো, ধাক্কির পরিমাণ বাড়লে তাহলে এই ধাক্কির ফলে কি উৎপন্ন হয়? টেম্পারেচার বেড়ে যায় না, কারণ এখানে হিট প্রডিউস হয়। সো তোমার টেম্পারেচার বেড়ে গেছে, তার মানে টেম্পারেচারকে তুমি স্থির রাখতে পারবা না। বাট একটা উপায়ে টেম্পারেচারকে স্থির রাখতে পারবা। সেটা কি উপায়? সেটা হচ্ছে তুমি যদি কি করো বলো তো, তুমি যদি আয়তনটাকে সেই অনুপাতে বাড়ায় দাও। অর্থাৎ ধরো আয়তনটাকে তুমি বাড়ায় দিলা, ধরো যাক তুমি কি করলা, আয়তনটাকে বাড়ায় দিলা, সেই ক্ষেত্রে কিন্তু আবার এই প্রেসার টেম্পারেচারকে ফিক্স রাখা পসিবল। খেয়াল করো, ধরো এখন কণা 6টা হয়ে গেছে, হোক সমস্যা কই, বাট এখন তো তারা দূরে দূরে আছে। আবার এখানে ধরো কণা হয়ে গেছে 6টা, 4 5 6। এই ক্ষেত্রে কিন্তু আবার কি রাখা পসিবল বলো তো? ওই সেম প্রেসার এবং টেম্পারেচারটাকে ফিক্স রাখা এখানে পসিবল। বাট সেক্ষেত্রে কি করতে হবে? আয়তনটা যেটা আছে সেটাকে বাড়াইতে হবে। তাহলে আয়তনকে কখন বাড়াইতে হচ্ছে? যদি তুমি মোল সংখ্যাটাকে যদি বাড়াও। দেখো তো বুঝতেছো কিনা? এইটা কি বোঝা গেছে ভাই? এটা কি বুঝতে পারছো? যদি তুমি কি করো, যদি তুমি প্রেসার টেম্পারেচার কি স্থির রাখতে চাও, আর যদি তুমি মোল সংখ্যা বাড়াও, অবশ্যই তোমাকে আয়তনটাকেও বাড়াইতে হবে। কারণ আয়তন যদি না বাড়াও, সেম আয়তন যদি রেখে দাও, তাহলে কণার সংখ্যা বাড়লে তাদের মধ্যে সংঘর্ষ বাড়বে, টেম্পারেচারটা স্থির থাকবে না। সো টেম্পারেচারকে স্থির রাখার জন্য অবশ্যই তোমাকে আয়তনটাকেও বাড়াইতে হবে। কথাটা ক্লিয়ার? দেখো আরেকবার বলি, এখানে চিন্তা করে দেখো, এখানে কণার সংখ্যা আছে 3টা। তো তুমি ধরো এখানে প্রেসার দিচ্ছ পি, টেম্পারেচার রাখছো টি। এখন তুমি চাইতেছো প্রেসার আর টেম্পারেচার স্থির থাকুক, ফিক্স থাকুক, আমি চাইতেছি সেটা, বাট আমি কণার সংখ্যাকে বাড়াই দিছি। তাহলে কণার সংখ্যাকে যদি বাড়াই দিই আর আয়তনটাকে যদি ফিক্স রাখি,
তাহলে কিন্তু জীবনেও কি হবে না, মানে এখানে টেম্পারেচার প্রেশার ফিক্স থাকবে না। কেন থাকবে না? কারণ ফিক্সড আয়তনে তুমি যদি কণার সংখ্যা বাড়ায় দাও তাহলে এদের মধ্যে সংঘর্ষ বাড়বে, সংঘর্ষ বাড়লে টেম্পারেচার বেড়ে যাবে। তাহলে টেম্পারেচারকে ফিক্স রাখার জন্য কি করতে হবে? তখন আয়তনটাকে বাড়াই দিতে হবে। টেম্পারেচার আর প্রেশারকে ফিক্স রাখার জন্য আয়তনটাকে বাড়াই দিতে হবে, অর্থাৎ মোল সংখ্যা যদি বাড়াও আয়তনকেও বাড়াইতে হচ্ছে। কারণ আমি এটা বলতে পারি প্রেশার টেম্পারেচার যদি স্থির রাখো তাহলে আয়তন ইজ প্রপোর্শনাল টু মোল সংখ্যা। কারণ যত মোল সংখ্যা বাড়াবা তত আয়তন বাড়াইতে হবে সে অনুপাতে। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এইবার আমরা 4টা সূত্র পড়ে ফেলছি। তাহলে কি কি সূত্র পড়লাম? বয়েলের সূত্র, তারপরে চার্লসের সূত্র বললাম, চাপের সূত্র বললাম, এখন একটা অ্যাভোগাদ্রোর সূত্র বললাম। এই 4টাকে মিলায়ে আমি একটা সূত্র বানাতে পারি। এই 4টাকে কি করতে পারি আমরা বলতো? মিলায়ে একটা সূত্র বানাতে পারি। ওকে, ঠিক আছে, চলো আমি মিলে একটা সূত্র। এই যারা ফেসবুকে কিন্তু অনেক আজারা কমেন্ট করতেছো, ওয়েব পেপার এটা একটু সিরিয়াস দেখলাম, বাট ফেসবুকে কিন্তু তোমরা অনেক আজারা কমেন্ট করতেছো। কমেন্ট বাদ দিয়ে পড়াশোনা করো, কেমন? ওকে, হ্যাঁ, বুয়েটের রেজাল্ট নিয়ে অনেক আলোচনা করতেছো অনেক, এটা আসলে একটা আলোচনার টপিক, বাট এখন না, আগে পড়ে ফেলো, তারপর তোমাদের সময় তো আসবে বুয়েটের পরীক্ষা, তাই না? তখন আলোচনা করিও, যেন তুমি খবরে থাকতে পারো আর কি। ওকে, দেখো আমি যদি 4টা সূত্রগুলোকে যদি একটু তোমাকে দেখাই কি কি পাইছি এট ফার্স্ট, দেখো তো আমরা এখানে বয়েলের সূত্র পাইছি। বয়েলের সূত্র তুমি কি পাইছিলা মনে আছে কিনা দেখো? ভি ইজ প্রপোর্শনাল টু 1/p পাইছিলা। ওকে, এটা ছিল বয়েলের সূত্র। তারপর তুমি পাইছো চার্লসের সূত্র, এখানে চার্লসের সূত্র যদি দেখতে চাও তাহলে এখানে পাইছো ভি ইজ প্রপোর্শনাল টু টি। ওকে, তারপরে তুমি কি পাইছো এখানে বলো তো? চাপের সূত্র পাইছো। চাপের সূত্র তুমি কি পাইছো? তুমি পাইছো পি ইজ প্রপোর্শনাল টু টি। ওকে, তারপরে তুমি কি পাইছো? অ্যাভোগাদ্রোর সূত্র পাইছো। অ্যাভোগাদ্রোর সূত্র তুমি কত পাইছো দেখো তো এখানে? অ্যাভোগাদ্রোর সূত্র তুমি পাইছো এখানে ভি ইজ প্রপোর্শনাল টু এন পাইছো। তো এই 4টা সমীকরণকে যদি আমি একত্রে করি, এই যে দেখো এখানে আমি 4টা সমীকরণ পাইছি, রাইট? এটা একটা সমীকরণ, তারপরে তোমার এটা একটা সমীকরণ, তারপরে তোমার এটা একটা সমীকরণ, এবং তোমার দেখো এটা একটা সমীকরণ। তাহলে দেখো এটাকে যদি আমি 1 নাম্বার বলি, এটাকে যদি আমি 2 নাম্বার বলি, এটাকে যদি আমি 3 নাম্বার বলি, আর এটাকে যদি আমি 4 নাম্বার বলি, তাহলে আমি কি করবো জানো? এখন এই 1 2 3 4কে সমন্বয় করবো। 1 2 3 4 এটাকে আমি সমন্বয় করব। সমন্বয় করলে দেখো কি আসতেছে বলো তো? বাম পাশে তাহলে কারা কারা আছে? বাম পাশে ভলিউম আছে আর প্রেসার আছে। এছাড়া কি বাম পাশে আর কেউ আছে? বাম পাশে ভলিউম আছে আর প্রেসার আছে, এছাড়া কি আর বাম পাশে কেউ আছে? নাই। তাহলে বাম পাশে তুমি কাকে লেখো? প্রেসার আর ভলিউমকে লেখো। ডান পাশে কারা কারা আছে? ডান পাশে দেখো একটা জিনিস, যখন প্রেসারটা যখন বাম পাশে আছে তখন সে পি হিসেবে আছে, আর ডান পাশে গেলে কিন্তু 1/p হিসেবে আছে। সো যে কোনো এক পাশে আমি লিখলেই হচ্ছে। খেয়াল করো, প্রেসারটাকে তুমি যদি বামে লিখতে চাও তাহলে পি আকারে লিখতে হবে, আর যদি ডানে লিখতে চাইতো তাহলে কত আকারে লিখতে হইতো? 1/p আকারে লিখতে হইতো, রাইট? সো আমি তো প্রেসারটাকে একবার লিখে ফেলছি, সো এটাকে আর চিন্তা করবো না। ডান পাশে আছে টেম্পারেচার আর মোল সংখ্যা, তাহলে আমি ইস প্রপোর্শনালটা আমি কি লিখতে পারি? এখানে প্রপোর্শনালটা আমি লিখতে পারি এনটি। লেখা যায় এরকম বলো তো? ওই যে তোমরা এগুলো কিন্তু পড়ে আসছিলা, কোথায় পড়ছিলা বলো তো? মনে আছে কিনা? তারের রোধ বের করার সময় ওই ফার্স্টে লিখতা আর ইজ প্রপোর্শনাল টু এল, তারপরে লিখতা আর ইজ প্রপোর্শনাল টু 1/a, পরে লিখতা আর ইজ প্রপোর্শনাল টু L/a, এরকম লিখতে মনে আছে না? সেম কাহিনী এখানে করছি। যদি তুমি প্রেশারটাকে যদি তুমি চাও আমি বাম পাশে লিখবো না, ডান পাশে লিখবো, তখন 1/p আকারে লিখতে হবে। আলটিমেটলি ঘুরে ফেরে তো সেম জিনিস, কারণ এটাকে আবার এই পাশে আনলে এটা পিভি হয়ে যাবে। আর তুমি যদি এরপরে কি করে এখানে এই যে এদের যদি আমি যদি দেখো এখানে যদি পিভি ডিভাইডেড বাই যদি কত করি এনটি করি, তাহলে বেসিক্যালি কি করতে হবে? একটা ধ্রুবক আনতে হবে, রাইট? পিভি একটা ধ্রুবক আনতে হবে, ধ্রুবক। ওকে, আর এখানে আছে এনটি। আর আমরা যদি তাহলে পিভি ডিভাইডেড বাই এনটি করি, যদি আমি এনটি করি তাহলে দেখা যাবে এখানে একটা ধ্রুবক আসবে। এই ধ্রুবকটাকে আমরা বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক, বা এটাকে কি নাম দেওয়া হয়? আর দিয়ে নাম দেওয়া হয়। এটাকে কি বলা হয়? সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। এই ধ্রুবককে কি বলা হবে? সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হবে। মানে এটার একটা ফিক্সড ভ্যালু আছে 8.314, রাইট? তাহলে এখানে যে আর দেখতেছো, আর এর পরিচয়টা কি? আর এর পরিচয় হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক।
এটার মান কত একটু পরে আমি দেখাচ্ছি কিভাবে বের করতে হয়। তাহলে এখান থেকে যদি আমি সূত্রটাকে একসাথে সামারি করতে চাই, তাহলে সামারি করলে কি পাবো, পিভি ইকুয়াল টু এনআরটি। দেখো তো ভাই বুঝতে পারছো কি না, পিভি ইকুয়াল টু এনআরটি। যারা কি বলে এটার নাম, যারা সায়েন্সে থাকবা পিভি ইকুয়াল টু এনআরটি আজীবন লাগবে। সো তোমাকে হচ্ছে এগুলা মুখস্থ রাখতে হবে আর কি, বুঝছো? ওকে, হ্যাঁ ঠিক আছে। দেখো এই এতটুকু পর্যন্ত বোঝা গেছে সূত্রের প্রুফ? আমাকে একটু বলো তো এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। তাহলে এবার আসো আমরা তাহলে একটা জিনিস আমাকে বলতে পারবা, পৃথিবীতে কোনো আদর্শ গ্যাস আছে? পৃথিবীতে কোনো আদর্শ গ্যাস আছে বলো তো? না। বাট এই যে সূত্রটা তুমি পড়লা না, এটা কার সূত্র? আদর্শ গ্যাসের সূত্র। কেন? কারণ আদর্শ গ্যাস কি করে, বয়েলের সূত্র মেনে চলে, চার্লসের সূত্র মেনে চলে, চাপের সূত্র মেনে চলে, অ্যাভোগাদ্রোর সূত্র মেনে চলে। মানে আদর্শ বানাতে সে আইডিয়াল, তাহলে সে সবাইকে মেনে চলবে, সে কোনো লকে ব্রেক করবে না। তাহলে কোনো লকে যদি ব্রেক না করে তাহলেই তুমি এই সূত্র বানাতে পারবা। বাট পৃথিবীতে কিন্তু আদর্শ গ্যাস নাই, পৃথিবীতে আছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস কি তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলবে বলো তো? বাস্তব গ্যাস কি তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলবে? মেনে চলবে না। বাস্তব গ্যাস মেনে চলবে কোন সূত্র সেটা আমরা দেখবো, বাট মনে রাখবা আদর্শ গ্যাস এই সূত্র মেনে চলবে। এখন তুমি বলতে পারো ভাই আমি তো আলোচনা করবো বাস্তব গ্যাস নিয়ে, তাহলে এটা পড়ে আমার লাভ কি? কারণ এটা যদি তুমি পড়ো তাহলে তুমি ধারণা পাবা আদর্শ জিনিসটা দেখতে কিরকম, আদর্শ জিনিসের ইকুয়েশনটা কিরকম হয়। বাস্তবেটা তো তার এদিক ওদিক হবে, শুধুমাত্র কাছাকাছি রেজাল্ট আসবে। একটা জিনিস কি তুমি মানে ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভে বলে আর কি জিনিসটাকে, জিনিসটা হচ্ছে এরকম, একটা ভালো ইঞ্জিনিয়ার হচ্ছে সে যে অনেক কিছুকে অ্যাজামশন করে নিতে পারে, বা ধরো মানে একটা একটা কাছাকাছি ভ্যালু সে বসাইতে পারে, বুঝতে পারছো? অ্যাকুরেট ভ্যালু থেকেও যে তাড়াতাড়ি কাছাকাছি ভ্যালুটা বসাতে পারবে। মানে ধরো, কারণ তুমি সব কিছু সবসময় একটা জিনিস হচ্ছে কি অনেক সময় অনেক কিছু ধরে নিতে হবে দেখবা, মানে একটা মান ধরে নিতে হবে। তো যে যত কাছাকাছি মান ধরতে পারবে সে তত বেশি ভালো ইঞ্জিনিয়ার। আচ্ছা বানিয়ে দিলাম আর কি একটা, ঠিক আছে যাই হোক। ওকে, তো আশা করি এটা আমরা বুঝতে পারলাম। তো তাহলে এখন দেখো আমি যদি তোমাকে বলি আদর্শ গ্যাসের সমীকরণ, তাহলে আমরা কি লিখবো এখানে? আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাস যেটা আছে তাহলে সে কোন সূত্র মেনে চলবে? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণ মেনে চলবে। বাট খেয়াল করো, বাট বাস্তব গ্যাস এটার জন্য কিন্তু কি হবে না, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা হবে না। বাস্তব গ্যাসের জন্য কি হবে না বলো তো? পিভি ইকুয়াল টু এনআরটি, এটা কিন্তু হবে না। ওকে ওকে, বাস্তব গ্যাসের জন্য কিন্তু কি হবে না, পিভি ইকুয়াল টু এনআরটি হবে না। কারণ বুঝতেই পারতেছো বাস্তব গ্যাস এদের মধ্যে কোনো না কোনো একটাকে অবশ্যই ব্রেক করবে, সবগুলো সে মেনে চলবে না। কারণ সবগুলো সে যদি মেনে চলতো তাহলে সে আইডিয়াল হইতো, বাট বাস্তবে কোনো গেছে আইডিয়াল না। তাহলে কোনো না কোনো একটাকে সে ব্রেক করবেই, আর ব্রেক করলে সে এই সূত্র কিন্তু মেনে চলবে না। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, আমি এইটাকে লেফট হ্যান্ড সাইড আর এটাকে রাইট হ্যান্ড সাইড বলতে পারি না? খেয়াল করো তো, আমি এটাকে কি বলতে পারি, এই যে এটা যেটা আছে এটাকে আমি বলতে পারি লেফট হ্যান্ড সাইড, আর এটাকে আমি বলতে পারি রাইট হ্যান্ড সাইড, রাইট? আচ্ছা একটা জিনিস তোমরা আমাকে একটু করে বলো, আমি যদি এখানে 2 আর এখানে যদি 5 লিখি, এই 2 আর 5কে কি আমি ইকুয়াল বলতে পারবো? 2 আর 5কে কি আমি ইকুয়াল বলতে পারবো? আনসার হচ্ছে না, আনসার হচ্ছে না। তাহলে এটা কি ইকুয়াল কিভাবে বানানো যায়? বানানোর উপায় হচ্ছে তুমি এখানে 2 রাখো, সমস্যা নেই, তুমি এখানে 5 রাখো, সেটা তো সমস্যা নেই। ইকুয়াল বানানোর জন্য তোমাকে একটা 2/5 আনতে হবে। কথাটা বুঝতেছো কিনা দেখো, ইকুয়াল বানানোর জন্য তোমাকে একটা কি আনতে হবে, একটা কনস্ট্যান্ট, একটা ভ্যালু আনতে হবে 2/5। তাহলে তুমি কি বলতে পারবা, এটাকে ইকুয়াল বলতে পারবা, রাইট? তাহলে এইখানে একটা এক্সট্রা একটা টার্ম আনতে হবে। তাহলে আমি যদি পিভি ইকুয়াল টু এনআরটিকে যদি ইকুয়াল লিখতে চাই কার জন্য, বাস্তব গ্যাসের জন্য, তাহলে যেই সূত্রটা অ্যাকচুয়ালি আসবে পিভি ইকুয়াল টু একটা জেড এনআরটি আসবে। তাহলে এখানে একটা দেখো একটা টার্ম ইন্ট্রোডিউস হয়েছে জেড, দেখো এটা বুঝতেছো কিনা? একটা যদি জেড বসাই তাহলে সেটাকে আমি কি করতে পারবো বলো তো? ইকুয়াল লিখতে পারবো, বুঝছো? হ্যাঁ, জেড দ্বারা কি বোঝায় না বোঝায় সব আমি বলতেছি, বাট আগে এটা বুঝতেছো কিনা যে তোমার আদর্শ গ্যাস যেটা, আদর্শ গ্যাস কিন্তু মেনে চলবে পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলবে আদর্শ গ্যাস। বাট বাস্তব গ্যাস কি মেনে চলবে? বাস্তব গ্যাস মেনে চলবে পিভি ইকুয়াল টু জেড এনআরটি। দেখো খেয়াল করো, আদর্শ গ্যাস মেনে চলে পিভি ইকুয়াল টু এনআরটি, আর বাস্তব গ্যাস কি মেনে চলবে? পিভি ইকুয়াল টু জেড এনআরটি।
জেড কে বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক। জেড কে কি বলা হয়? জেড কে বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক। জেড এর পরিচয় কি? জেড কে বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্ক বলা হয়, ঠিক আছে, বা এটাকে কারেকশন ফ্যাক্টরও বলা হয়। এটাকে আরেকটা কি নাম দেওয়া হয়? এটাকে আরেকটা নাম দেওয়া হয় কারেকশন ফ্যাক্টর। এটাকে আরেকটা নাম দেওয়া হয় কারেকশন ফ্যাক্টর। আমাকে বলো আগে এতটুকু বোঝা গেছে কিনা? হ্যাঁ, ঠিক আছে, এতটুকু দেখো বুঝতে পারছো কিনা। তাহলে আমরা যেটা বললাম, আদর্শ গ্যাস মেনে চলবে পিভি ইকুয়াল টু এনআরটি, আর বাস্তব গ্যাস মেনে চলবে পিভি ইকুয়াল টু জেড এনআরটি। দেখি তোমরা আমাকে বলো তো, আদর্শ গ্যাসের জন্য তাহলে জেড কত হয়? আদর্শ গ্যাসের জন্য জেড কত হবে? আদর্শ গ্যাসের জন্য সংকোচনশীলতা গুণাঙ্ক, এটার মান কত হবে আদর্শ গ্যাসের জন্য? ভেরি গুড, সবাই পারতেছ, ভেরি গুড। আদর্শ গ্যাসের জন্য জেড ইকুয়াল টু হবে 1। তাহলে কি মনে রাখবো আমরা? আদর্শ গ্যাস যেটা আছে এর জন্য কিন্তু সংকোচনশীলতা গুণাঙ্ক, এটার মান হয়ে থাকে 1। ঠিক আছে, হোপফুলি সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে একটা জিনিস আমাকে বলো, তাহলে কোন একটা জিনিস, কোন একটা গ্যাসকে আইডিয়াল হওয়ার জন্য, কোন একটা গ্যাসকে আইডিয়াল হওয়ার জন্য জেটের মান কত হইতে হয়? 1 হইতে হয়। বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে তার ভ্যালুটা কত হচ্ছে? একটা জেট হচ্ছে। তাহলে এই দুটার যে ডিফারেন্স, সেটাকে আমি কি বলতে পারি? বিচ্যুতি বলতে পারি না? মানে একটা বাস্তব গ্যাস একটা আদর্শ গ্যাস থেকে কতটুকু সরে গেছে, সেটাকে আমি কিভাবে বের করব? আদর্শ গ্যাসের জন্য ভ্যালুটা হয় 1, আর বাস্তব গ্যাসের জন্য ভ্যালুটা হচ্ছে জেড। তাহলে এই 1 আর জেডের মধ্যে যে ডিফারেন্স, তাহলে সেটাকে আমি কি বলতে পারি? বিচ্যুতির মাত্রা। মানে কতটুকু বিচ্যুতি হয়েছে, বুঝতেছো জিনিসটা? মানে আমি যদি তোমাকে বলি বাস্তব গ্যাসের জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এরকম, যে বাস্তব গ্যাসের বিচ্যুতির মাত্রা, বাস্তব গ্যাসের বিচ্যুতির মাত্রা, এটা ইকুয়াল টু কত হবে? সূত্রটা 1 মাইনাস জেড হবে। এটা কি সবাই বুঝতে পারতেছো? 1 মাইনাস জেড কেন? কারণ আইডিয়াল গ্যাসের জন্য ভ্যালুটা হচ্ছে 1, আইডিয়াল হচ্ছে 1 ভ্যালু, আর বাস্তব গ্যাসের জন্য ভ্যালু আসতেছে জেড, বাস্তব গ্যাসের জন্য ভ্যালু আসতেছে জেড। তাহলে এই 1 আর জেড এর মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমি কি বলতে পারি? এটাকে তুমি পার্সেন্টেজও প্রকাশ করে, সো এত পার্সেন্ট সেটা বিচ্যুত অবস্থায় আছে। বুঝতে পারতেছো জিনিসটা? দেখো তো বিচ্যুতির মাত্রা সূত্রটা বুঝতে পারছো কিনা সবাই? একটু করে আমাকে কমেন্টে জানাও যে বিচ্যুতির মাত্রা সূত্রটা সবাই বুঝতে পারছো কিনা। এটা হচ্ছে 1 মাইনাস জেড। হ্যাঁ, জেড ইকুয়াল টু 1 হবে কার ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এই যে জেড ইকুয়াল টু 1 হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে তো ভ্যালুটা জেড হয়ে থাকে। তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্স, সেটাকে তো আমি কি বলতে পারি? বিচ্যুতির মাত্রা। মানে কতটুকু সরে আসছে, 1 থেকে কতটুকু সরে আসছে, সেটাই তো বিচ্যুতির মাত্রা। বুঝতে পারছো না জিনিসটা? আচ্ছা, আরেকবার বলবো, আরেকবার বলতেছি। দেখো, এই যে দেখো, তাহলে আমি বললাম এখানে যে তোমার বাস্তব গ্যাস পিভি ইকুয়াল টু জেড আর টি মেনে চলে। জেড একটা ভ্যালু আছে জেড বাস্তব গ্যাসের জন্য, বাট আদর্শ গ্যাসের জন্য জেড এর মান কত বলো তো? আদর্শ গ্যাসের জন্য জেড এর মান কত? 1। আদর্শ গ্যাসের জন্য জেড এর মান হচ্ছে 1। তাহলে অ্যাকচুয়ালি তো 1 হওয়া উচিত, বাট হয়েছে কত? জেড। মানে এক আইডিয়াল অবস্থায় তো 1 হওয়া উচিত, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যালুটা হয়েছে জেড। তাহলে সেই 1 আর জেড এর মধ্যে যে ডিফারেন্স, বা যতটুকু আসলে হ্রাস পাইছে, সেটাকেই তুমি কি বলতে পারো? বিচ্যুতির মাত্রা বলতে পারো। তাহলে বিচ্যুতির মাত্রা ইকুয়াল টু কত? 1 মাইনাস জেড। বাট এখানে আমরা একটা মডুলাস চিহ্ন বসাই। এখানে একটা কি বসে? মডুলাস চিহ্ন বসে। মডুলাস চিহ্নের কাজ কি জানো? ওই ভ্যালুটাকে পজিটিভ করে দেওয়া। কারণ জেড এর মানটা 1 থেকে বড় হইতে পারে, জেড এর মানটা 1 থেকে ছোটও হইতে পারে। তো যে কোনো বিচ্যুতির মাত্রা যেটা পজিটিভ ভ্যালু, মানে কত পার্সেন্ট বিচ্যুতি করছে। তো জেড যদি 1 থেকে বড় হয় বা ছোট হইতে পারে, বড় কখন হবে ছোট কখন হবে সেটা আমরা পরে দেখব। কোন গ্যাসের ক্ষেত্রে জেডের মানটা 1 থেকে বড় হবে আর কোন গ্যাসের ক্ষেত্রে জেডের মানটা 1 থেকে ছোট হবে সেটা আমরা পরে দেখব। বাট এখন আবার জেনে রাখো যে জেডের মানটা 1 থেকে বড় হইতে পারে, ছোট হইতে পারে। তাই যেহেতু আমি বিচ্যুতির মাত্রা একটা পজিটিভ ভ্যালু হিসাব করতেছি, তাই এখানে কি বসাইছি আমরা? এখানে একটা মডুলাস চিহ্ন বসাইছি। মডুলাস চিহ্নের কাজ কি? মডুলাস অফ -2 এটার ভ্যালু কত হয় বলতে পারো? মডুলাস অফ -2 এটার ভ্যালু কত হয় বলতে পারো? মডুলাস অফ -2 হয়ে থাকে। মডুলাসের ভিতরে তুমি যে কোনো নেগেটিভ নাম্বার বসালে তার ভ্যালু পজিটিভ হয়ে থাকে। কেন হয় না হয় সেটা তো ম্যাথের পড়া, বাট অ্যাকচুয়ালি যদি তুমি মডুলাস দেখতে চাও যে মডুলাস অফ -2টা কেন 2 হয়, সেটা কি তোমরা সবাই জানো? মডুলাস অফ -2টা কেন 2 হয় এটা কি জানো তোমরা? মডুলাস অফ 2 ইকুয়াল টু যেরকম 2, মডুলাস অফ 2 ইকুয়াল টু যেন 2, মডুলাস অফ -2 মানেও কিন্তু 2, কারণ এটা দূরত্ব বোঝায়।
মডুলাস দ্বারা কি বোঝায়? কোনো সংখ্যার মডুলাস দ্বারা মূল বিন্দু থেকে সেই সংখ্যাটার দূরত্ব বোঝায়, এজন্য পজিটিভ হয়ে থাকে। অ্যাবসলিউট ভ্যালু। ওকে, ঠিক আছে, সবাই জানো। তাহলে আমরা এখান থেকে কি কি সূত্র পাইলাম? আমরা সূত্র পাইছি হচ্ছে একটা, এখানে এটা আদর্শ গ্যাস কি সূত্র মেনে চলে, এটা একটা সূত্র পাইলাম। বাস্তব গ্যাস কি সূত্র মেনে চলে, সেটা একটা সূত্র পাইলাম। আরেকটা পাইলাম বাস্তব গ্যাসের বিচ্যুতির মাত্রা সূত্র পাইলাম। আশা করি এতটুকুতে আমাদের কারো কোনো আপত্তি বা সমস্যা নাই। এতটুকু কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আমরা ম্যাথে আগাবো। একটু তাহলে আমাকে কমেন্টে জানাও যে তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা। ঠিক আছে, ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। চলো আমরা ম্যাথটা করি, আসো। দেখো বলতেছে কি যে 27°C তাপমাত্রায় মার্বেল সহ গ্যাসের আয়তন হচ্ছে এত, তাপমাত্রা 54°C করা হলে চাপ দ্বিগুণ এবং আয়তন এত হয়। তাহলে মার্বেলের আয়তন কত? তো অ্যাট ফার্স্ট মার্বেল তো হচ্ছে যে একটা সলিড, তাহলে তার আয়তন কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সাথে তার আয়তনটা চেঞ্জ হবে না। তো মার্বেলের আয়তনটাকে আমি ধরা যাক এক্স ধরে নিচ্ছি। ধরা যাক মার্বেলের আয়তন যেটা, এটাকে আমরা কত ধরে নিচ্ছি? এখানে এক্স ধরে নিচ্ছি। তাহলে দেখো সলিউশন, বলো তো টেম্পারেচার 1 কত? এখানে টেম্পারেচার 1 যেটা আছে সেটা হচ্ছে 27°C। সেটাকে যদি আমি কেলভিনে নিতে চাই তাহলে 273 যোগ করবো, তাহলে হবে 300 কেলভিন। তারপর মার্বেল সহ গ্যাসের আয়তন, তাহলে গ্যাসের আয়তন ধরা যাক V1 আর মার্বেলের আয়তন হচ্ছে এক্স। সো মার্বেল সহ গ্যাসের আয়তন কত? 100। মার্বেল সহ গ্যাসের আয়তন হচ্ছে 100। এরপরে কি দেওয়া আছে? তাপমাত্রাকে তুমি কত করছো? 54°। তাহলে T2 = 54°C। তো কেলভিনে নিলে কত আসবে? 54 যোগ 273 করো, তাহলে আসবে কত দেখো তো এখানে? 27। তো তাহলে 327 কেলভিন আসার কথা, এটা আসবে না? দেখো তো এখানে একটু করে আমি একটু হিসাব করি তো। এটা 54 সালে যদি আমি কত যোগ করি, এখানে 54 যোগ 273, হ্যাঁ 327, ঠিকই আছে। তাহলে চাপও দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে P2টা কত হচ্ছে? P2টা 2 টাইমস অফ P1 হচ্ছে। আর মার্বেল সহ গ্যাসের আয়তন তখন কত হচ্ছে? গ্যাসের আয়তন যদি V2 হয়, মার্বেল সহ আয়তন সেটা হচ্ছে 59.3। এই ইনফরমেশনগুলো কি সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও তো একটু করে। যা যা ইনফরমেশন লিখলাম এগুলো তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে তাহলে কমেন্টে জানিও যে ভাই যে যে ইনফরমেশনগুলো আপনি লিখছেন সেগুলো বুঝতে পারছি। ওকে, তারপর দেখো তাহলে এখন আমাকে বলো তো এখানে কি কি চেঞ্জ হচ্ছে। এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু তিনটা জিনিস, প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার। এখানে কি মোল সংখ্যা চেঞ্জের কোনো কথা তোমাকে বলছে বলো তো? এখানে কি তোমাকে মোল সংখ্যা, আয়তন কমলো কেন? আয়তন অনেক কারণে কমতে পারে। এখানে চাপ যেরকম বাড়াইছো, আবার টেম্পারেচারটা কি করছে? এখানে টেম্পারেচারকেও বাড়াইছো, ঠিক আছে? চাপ বাড়লে আয়তন ওরকম হিসাবে কমছে আর কি, সমস্যা নেই সেটা কোনো। কারণ এখানে তিনটা জিনিস চেঞ্জ হচ্ছে। কি কি চেঞ্জ হচ্ছে? প্রেসার চেঞ্জ হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। মোল সংখ্যা কিন্তু এখানে ফিক্সড আছে। তাহলে আমি এখান থেকে তাহলে কি বলতে পারি? পিভি দেখো মেন সূত্র কি? পিভি = nRT। পিভি = কত? nRT। বাট এখানে তো আমাকে মোল সংখ্যার আর তো আগে থেকে ফিক্সড, টেম্পারেচারটাও এখানে ফিক্সড। সো তাহলে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাহলে PV/T = এক্ষেত্রে আমি ধ্রুবক বলতে পারি না? বলো তো একটু করে যে PV/T এটা এগুলো ধ্রুবক বলতে পারি না এখানে, কারণ আমার কোয়েশ্চনে কিন্তু কোথাও কি দেখা নাই, মোল সংখ্যার ব্যাপারে কোনো কিছু বলা নাই। লাস্ট ইনফরমেশনটা আরেকবার চলো দেখাচ্ছি। লাস্ট ইনফরমেশন কি বলছো তোমাকে? তাপমাত্রা 54°C করা হলে, তার মানে এটা হচ্ছে তোমার T2, এটা হচ্ছে তোমার কি T2, চাপটা দ্বিগুণ হয়েছে, তার মানে P2 = কত হয়েছে? 2P1 হয়েছে, ও আয়তনটা এত হয়েছে। বাট এখানে আয়তন বলতে কোনটা বোঝাচ্ছিল? মার্বেল সহ গ্যাসের আয়তন। এখানে আয়তন বলতে কোনটা বোঝাচ্ছিল? মার্বেল সহ গ্যাসের আয়তন বোঝাচ্ছিল, ঠিক আছে? তার মানে মার্বেল সহ গ্যাসের আয়তন হয়েছে এত। তো মার্বেলের আয়তন তো এক্স, তো মার্বেল সহ গ্যাসের আয়তন মানে V2 গ্যাসের আয়তন প্লাস মার্বেলের আয়তন, সেটা হচ্ছে এত। মার্বেল সহ গ্যাসের আয়তন মানে কি? গ্যাসের আয়তন যদি V1 হয়, মার্বেলের আয়তন হচ্ছে এক্স, তাহলে V1 + x। সেম এখানে কি? মার্বেল সহ গ্যাসের আয়তন, তাহলে এটা গ্যাসের আয়তন যদি V2 হয়, মার্বেলের আয়তন তো চেঞ্জ হবে না, মার্বেল তো সলিড, তাহলে এটা হচ্ছে V2 + x। আর যেহেতু এখানে মোল সংখ্যার ব্যাপারে কোনো কথা তোমাকে বলে নাই, তাহলে মোল সংখ্যাটা এখানে ফিক্স ধরে নিব আমরা, এনটা আমরা ফিক্স ধরে নিব। ওকে, তাহলে এখন আমরা যদি এখানে যদি সমীকরণ লিখি তাহলে কি আসবে বলো তো আমাকে? কি আমি লিখবো এখানে P1 V1 /T1 এটা = কত? P2 V2 হচ্ছে T2। তাহলে আমাকে চলো আমি ভ্যালুগুলো এখানে বসাই দিই। তাহলে ভ্যালুগুলো যদি বসাই, P1 এর জায়গায় P1 থাকুক, সমস্যা আছে? এখানে নিচে লিখে আসো। তাহলে এখানে P1 এর জায়গায় P1 থাকুক, সেটাতে সমস্যা নাই। V1 মানে কত? V1 মানে কিন্তু 100 - x। V1 মানে কত? 100 - কিন্তু x। আর তুমি যদি এখানে T1 লিখতে চাও,
দেখো তো T1টা এখানে কত আসবে, T1 T1 হচ্ছে এখানে কত বলো তো, এখানে T1 হচ্ছে 300, T1 হচ্ছে 300 ইকুয়াল টু P2, P2 মানে কত 2P1, P2 মানে হচ্ছে 2P1, 2P1 লিখলাম। আর V2 মানে কত 59.3 মাইনাস হচ্ছে এক্স, আর T2 কত, T2 হচ্ছে তোমার 327। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি এক্সটা বের করে ফেলতে পারবা না? দেখো তো ভাই, এই এক্সটা কি বের করা যাবে? এই P1 এই P1 কাটা, তাহলে এখান থেকে এক্স বের করে ফেলতে পারবা না? এক্সটা কত আসবে আমাকে একটু জানাও তো কমেন্টে, এক্সটা কত আসবে এখান থেকে বের করে একটু করে আমাকে কমেন্টে জানাও, এক্সটা কত আসবে। এক্স কত লিখছো? 10.55। ওকে, হ্যাঁ 10.55 এটা হইতে পারে, 10.55 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব কেন? কারণ এখানে ভলিউমগুলো সেন্টিমিটার কিউবেই দেওয়া আছে। সো এটা হচ্ছে তোমার আনসার। ওকে, হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি মার্বেলের আয়তনটা কত। ওকে, এই অঙ্কটা কি বোঝা গেছে? এই অঙ্কটা হ্যাঁ আশা করি সবাই বুঝতে পারছো। আমরা নেক্সট অঙ্কে যাই তাহলে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, কেমন? অনেক অঙ্ক বাকি আমাদের, চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা চলো আমরা এই অঙ্কটা পড়ি। দেখো বলছে কি 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এত চাপে এত সিসি হাইড্রোজেন গ্যাস পানির উপর সংগ্রহ করা হলো। এসটিপিতে গ্যাসের ভর ও আয়তন কত? 17 ডিগ্রিতে আবার কি দেওয়া আছে? জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে এত। খেয়াল করো কি কি দেওয়া আছে ইনফরমেশন এখানে। এটা হচ্ছে T1, এখানে যে তাপমাত্রা দিছে এটা কি? এটা হচ্ছে T1। এত চাপে, আচ্ছা একটা জিনিস বলে দিছে 17 ডিগ্রিতে কিন্তু, খেয়াল করো বলে দিছে কি 17 ডিগ্রিতে কিন্তু জলীয় বাষ্প আছে, আর সেই জলীয় বাষ্পের চাপ কতটুকু? জলীয় বাষ্পের চাপ হচ্ছে এতটুকু। আচ্ছা তুমি কি সংগ্রহ করতেছো? হাইড্রোজেন গ্যাসকে সংগ্রহ করতেছো কোত্থেকে? পানির উপর থেকে। তার মানে ব্যাপারটা এরকম না, দেখো আমি তোমাকে বুঝাই বলি। তাহলে এখানে একটা ফিগার আঁকি, তাহলে তুমি বুঝতে পারবা ভালো করে। একটা চলো ফিগার আঁকি, আগে একটা বিকার আঁকি এখানে, কেমন? এই যে দেখো, এটা ধরো তোমার একটা বিকার, এখানে ধরো দেখ পানি আছে, এখানে কি রাখা আছে? এখানে পানি রাখা আছে। তুমি করতেছো কি 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পানির উপর থেকে তুমি হাইড্রোজেন গ্যাসকে সংগ্রহ করতেছো। তুমি এখানে হাইড্রোজেন গ্যাসকে এখানে সংগ্রহ করতেছো, রাইট? তুমি এখানে হাইড্রোজেন গ্যাসকে সংগ্রহ করতেছো। ওকে, তাহলে এখান থেকে আমি কি সংগ্রহ করতেছি? হাইড্রোজেন গ্যাসকে আমি সংগ্রহ করতেছি। তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস যখন উঠবে 17 ডিগ্রিতে, তখন এর সাথে কিছু জলীয় বাষ্প উঠবে। তাহলে এখানে যে চাপটা দেওয়া আছে এটার মধ্যে তো হাইড্রোজেনের প্রেসার আছেই। এই যে দেখো এখানে কিন্তু, এখানে আমি তোমাকে দেখাই, এখানে তো হাইড্রোজেন গ্যাস উঠবেই। এখানে হাইড্রোজেন গ্যাস উঠার সাথে সাথে এখানে হাইড্রোজেন গ্যাস উঠতেছেই, হাইড্রোজেন গ্যাস এখানে উঠতেছে। ধরো এটা যদি তোমার হাইড্রোজেন গ্যাস হয় আর এটা হচ্ছে তোমার জলীয় বাষ্প, তাহলে দুইটা চাপ হচ্ছে এত। এই যে দেখো এত তাপমাত্রা এবং এত চাপে, তাহলে এটার মধ্যে দুইটা চাপ জড়িত। একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস কর্তৃক প্রয়োগকৃত চাপ, আর একটা হচ্ছে জলীয় বাষ্প। এখন তুমি বলবা আপনি কিভাবে বুঝছেন জলীয় বাষ্প উঠছে? কারণ তোমাকে ওই প্রশ্নের মধ্যেই দেওয়া আছে ওই পার্টিকুলার ওই টেম্পারেচারে জলীয় বাষ্পের চাপ হচ্ছে এত। যেহেতু তুমি এটাকে 17 ডিগ্রিতে উঠাচ্ছিলা, 17 ডিগ্রিতে কিন্তু সংগ্রহ করতেছিলা, তাহলে 17 ডিগ্রিতে সংগ্রহ করলে হাইড্রোজেনের পাশাপাশি জলীয় বাষ্প উঠবে। তাহলে এই দুইটার টোটাল চাপ, এই দুইটার যে টোটাল চাপ, এখানে যে টোটাল চাপ পি টোটাল, সেটা ইকুয়াল টু দেওয়া আছে কত? সেটা ইকুয়াল টু দেওয়া আছে 750 মিলিমিটার পার চাপ। এতটুকু কি বোঝা গেছে ভাই? একটু আমাকে কমেন্টে জানাও যে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা। টোটাল চাপটা দুইটার টোটাল চাপ। বাট তোমরা আমাকে একটু করে বলো, এখানে কি জলীয় বাষ্পের চাপ নিয়ে আমাদের কোনো কাজ আছে? এখানে কি জলীয় বাষ্পের চাপ নিয়ে আমাদের কোনো কাজ আছে? না, আমাদের কাজটা কোনটাকে নিয়ে? হাইড্রোজেন গ্যাসটার চাপটাকে নিয়ে, তাই না? কাজটাকে মানে এটাকে নিয়ে। তাহলে আমি এখানে বলতে পারি তাহলে যে P1 প্লাস ওই যে জলীয় বাষ্পর চাপ H2O, এটার ভ্যাপারের চাপ, এই দুইটার যোগফল কতটুকু? ইনিশিয়ালি দেওয়া আছে 750। তাহলে এখান থেকে যদি আমি P1টা বের করতে চাই, তাহলে P1 আর জলীয় বাষ্পের চাপের দেখো ভ্যালু দেওয়া আছে কত? 14.4। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 750। তাহলে এখান থেকে দেখো তুমি P1টা বের করে ফেলতে পারবা। তাহলে P1 মানে হচ্ছে 750 থেকে তোমার তাহলে 14.4টা বাদ যাবে, তাহলে আসবে 735.6। 735.6 আর একক হবে মিলিমিটার পার চাপ। দেখো তো এতটুকু বোঝা গেছে কিনা? ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এখানে তাহলে কি কি বের করছি আমরা? কি কি দেওয়া আছে? T1 দেওয়া আছে, V1 দেওয়া আছে। দেখো V1 দেওয়া আছে, V1 এটা কি? এটা দেওয়া V1, যে কতটুকু আয়তন তুমি সংগ্রহ করছো।
তোমাকে কি বের করতে বলছে? এসটিপিতে। তোমরা এসটিপি মানে আমরা পড়েছিলাম তোমাদেরকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, বলতে পারবা এসটিপিতে প্রেসার কত হয়ে থাকে? প্রেসার হয়ে থাকে 1 অ্যাটমসফিয়ার, আর 1 অ্যাটমসফিয়ার মানে 760 মিলিমিটার পারদ-চাপ। আর এসটিপিতে টেম্পারেচার কত হয়ে থাকে? টেম্পারেচার হয়ে থাকে 273 কেলভিন। তাহলে এই এসটিপিতে গ্যাসের ভর এবং আয়তন জিজ্ঞেস করছে। এসটিপিতে গ্যাসের ভর এবং আয়তন জিজ্ঞেস করছে, মানে তুমি তাহলে এখানে ভি2টা বের করবা, আয়তন কত হবে সেটা বের করবা, আর এখানে ভর কত হবে সেটা বের করবা। কোয়েশ্চনটা বুঝতে পারছো নাকি বুঝো নাই? বলো তো একটু করে, কোয়েশ্চনটা বুঝতে পারছো? কোয়েশ্চনটা কি বোঝা গেছে? এসটিপিতে তোমাকে জাস্ট আয়তন এবং আয়তন এবং কি বের করতে বলছে? ভলিউম বের করতে বলছে, সরি আয়তন এবং ভর বের করতে বলছে। তা আমি আয়তনটা অ্যাট ফার্স্টটাকে বের করব। তাহলে আমার এখানে দেখো তো, আমরা এখানে তাহলে কি করতে পারি? এখানে একটা জিনিস আমাকে তোমরা বলো, এখানে মোল সংখ্যার পরিবর্তনের কোনো কথাবার্তা তোমাকে বলছে? মোল সংখ্যা পরিবর্তনের কোনো কথাবার্তা এখানে বলছে যে আদি মোল সংখ্যা এত, পরের মোল সংখ্যা এত? না, মোল সংখ্যা নিয়ে কোনো কথাবার্তা বলে নাই। বাট এখানে কি কি চেঞ্জ হচ্ছে? প্রেসার চেঞ্জ হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তাহলে তুমি পিভি/টি দিয়ে করবা। তাহলে যদি আমি এখানে করতে চাই, তাহলে P2V2 ডিভাইডেড বাই T2, এটা ইকুয়াল টু হচ্ছে P1V1 ডিভাইডেড বাই হচ্ছে T1। তাহলে আমাদের তো বের করতে হবে V2। তাহলে V2 ইকুয়াল টু কত আসবে? P1V1 ডিভাইডেড বাই হচ্ছে T1 ডিভাইডেড বাই হচ্ছে T1, আর ইনটু এখানে আসবে T2 ডিভাইডেড বাই এখানে আসবে P2, রাইট? তাহলে এখানে তুমি ইজিলি তাহলে V2টা এখান থেকে বের করে ফেলতে পারবা। V2 দেখো তো এটা কত আসবে, এখানে যদি ভ্যালুগুলো বসাই দিই সবগুলা, দেখো তাহলে P1 কত? 735.6 ইন্টু V1টা কত? V1 হচ্ছে 400 সিসি, V1 হচ্ছে 400 সিসি। T2 কত? T2 হচ্ছে 273 কেলভিন। T1 কত? T1 হচ্ছে তোমার 17 ডিগ্রি, তার মানে 17 ডিগ্রি মানে 17 যোগ 273। P2 কত? P2 হচ্ছে 760। তাহলে তোমরা আমাকে বলো এখান থেকে V2টা কত আসবে? V2 এখান থেকে V2 কত আসবে? V2 তাহলে আসবে 735.6 400 273 290 গুণন 760। তাহলে এখানে V2 আসবে 364.46 364.462 সিসি। সিসি কেন? যেহেতু এখানে ভলিউমটা সিসি এককে দেওয়া, কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব এককে দেওয়া, সো এটা চলে আসছে। দেখো তো এটা বোঝা গেছে কিনা? ভেরি গুড, ভেরি গুড, এই তো পারছো সবাই। ওকে, আচ্ছা এই ভলিউমটা কোন কন্ডিশনে ভলিউম বলতে পারো? এই ভলিউমটা কোন কন্ডিশনে ভলিউম? এটা কিন্তু এসটিপিতে ভলিউম, কারণ এসটিপিতে তুমি বের করছো। তাহলে এটা কিন্তু এই ভলিউমটা কোন কন্ডিশনে ভলিউম? এসটিপিতে ভলিউম। এই অঙ্কটার আরও একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে কোনটা? ভর বের করার পার্টটা। এটা আমি একটু পরে করাচ্ছি, চলো একটা আগে সূত্র তোমাকে প্রমাণ করে আসি। এইটা একটু করে পরে করাচ্ছি আমি, চলো একটা সূত্র তোমাকে আগে আমি একটু করে প্রমাণ করে দিয়ে আসো। আচ্ছা ওকে, একটা সূত্র চলো তোমাকে আমি প্রমাণ করে পরে বাকি ম্যাটটা আমি করাচ্ছি। দেখো এসটিপিতে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত বলতে পারবা? 1 মোল গ্যাসের আয়তন কত হয়? এটা কি কেউ জানো? এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত হয়ে থাকে? এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হয়ে থাকে 22.4 লিটার। এটা তোমরা সবাই পড়ে আসছো, 22.4 লিটার। তাহলে যদি আমি এখান থেকে আর এর ভ্যালুটা বের করতে চাই, এসটিপি কন্ডিশন মানে কি? এখানে প্রেসার ইকুয়াল টু হবে 1 অ্যাটমসফিয়ার আর টেম্পারেচার ইকুয়াল টু হবে 273 কেলভিন। তাহলে আমরা যে সূত্রটা পাইছি সেটা কোনটা পাইছি? পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে যদি আমি বসাই দিই, মানে আর বের করতে যাচ্ছি আমি, পিভি ডিভাইডেড বাই হচ্ছে কত আসবে? এখানে এনটি আসবে। তাহলে দেখো তো ভ্যালুগুলো এখানে যদি বসায় দাও তাহলে কি কি আসবে ভ্যালু? এখানে প্রেসারের ভ্যালু কত? প্রেসারের ভ্যালু হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর ভলিউম হচ্ছে তোমার 22.4, মোল সংখ্যা হচ্ছে 1 মোল। চিন্তা করছো, কারণ 22.4 লিটার আয়তন তো 1 মোলের জন্য, আর টেম্পারেচার হচ্ছে 273। তাহলে তোমরা আমাকে একটু করে বলো তো এই ভ্যালুটা কত আসবে এখানে? এই যে এই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা আসবে 22.4 ডিভাইডেড বাই 273। তাহলে আসবে 0.0821, মানে 0.08205 আসতেছে
যেটাকে আমরা নিয়ার অ্যাবাউট কত ধরতে পারি 0.08 to 1 লিখতে পারি। এটার একক হবে লিটার অ্যাটমসফিয়ার, কে ইনভার্স 1 মোল ইনভার্স 1 হবে। ঠিক আছে, এটা হয়েছে এখানে। ওকে, আচ্ছা, ওকে, ভেরি গুড। হ্যাঁ, মানে এটা তো তুমি জানো, জাস্ট ভ্যালুটা বের করা শিখাচ্ছি। এইটা যেরকম বের করা যায়, একই সাথে কিন্তু আরেকটা কাজও আমরা করতে পারি। সেটা হচ্ছে আমরা এটাকে চাইলে কিন্তু মানে এটা তুমি তো একটা আর একটা ভ্যালু বের করলা, আর তুমি এখান থেকে ভ্যালু পাইছো কত 0.0821, আর কিন্তু আরেকটা ভ্যালু আছে 8.314, সেটাকে কিভাবে বের করবা? সেটার জন্য তুমি প্রেশারটাকে কি ধরতে হবে নিউটন পার মিটার স্কোয়ারে। তাহলে প্রেশার ইকুয়াল টু নিউটন পার মিটার, এক অ্যাটমসফিয়ারকে আমি কি লিখতে পারি 1.01325 গুণন 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। টেম্পারেচার তো এটাই রাখবো, টেম্পারেচার হচ্ছে কত রাখবো 273 কেলভিন রাখবো, যেটা এসটিপি কন্ডিশন। মোল সঙ্গে এখানে আমরা 1 মোল ধরতেছি। তাহলে আয়তন তুমি কত বলছো এখানে, আয়তন হবে তুমি বলতেছো 22.4 লিটার। বাট খেয়াল রাখবা তুমি যদি মানে ওই যে এসআই এককে বের করতে চাও, তাহলে এটাকে কিন্তু মিটার কিউবে নিতে হবে। দেখো তো 22.4কে আমি চাইলে 1000 ml এটা যদি লিখি, কারো কোনো সমস্যা আছে? 1 লিটারকে আমি কত লিখলাম 1000 ml লিখলাম, কারো কোনো সমস্যা থাকার কথা না, কারণ 1 লিটার মানে 1000 ml। তাইলে আবার আমি কীভাবে লিখতে পারি না 22.4 গুণন 10⁻³ 1000কে, আর ml মানে কিন্তু কি হয়ে থাকে সেন্টিমিটার কিউব হয়ে থাকে। এটাও তো তোমরা সবাই জানো যে 1 মিলিলিটার মানে কতটুকু 1 সেন্টিমিটার কিউব। আবার 1 সেন্টিমিটার কিউবকে আমি কি লিখতে পারি জানি, ওই যে 10⁻⁶ মিটার কিউব লিখতে পারি, রাইট? তাহলে এটাকে আমি কি লিখতে পারি 22.4 ইন্টু 10⁻³ তো এখানে আছে, আর সেন্টিমিটার কিউবকে আমি লিখতে পারি 10⁻⁶ মিটার কিউব। তাহলে আয়তন আমি মিটার কিউব এককে কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আমাদের কাজটা কি, যদি আমি এখানে আবার বসাই আর এর ভ্যালু, দেখো আমি যদি এখানে আবার বসাই আর এর ভ্যালুটা, তাহলে এবার আমি 8.314 এটা পেয়ে যাবো। দেখবা পিভি ডিভাইডেড বাই, তাহলে এখানে এনটি হবে। তাহলে এবার ভ্যালুগুলো বসাই দাও। প্রেসারের ভ্যালুটা কত দেখো, প্রেসারের ভ্যালু হচ্ছে 1.01325 গুণন 10⁵, আর ভলিউমটা কত, ভলিউমটা হচ্ছে এখানে এবারে ওই যে 22.4 গুণন, এটাকে যদি করো 10⁻³ আসবে, আর মোল সংখ্যা তোমার কাছে 1, টেম্পারেচার তোমার কাছে এখানে 273। দেখো তবে এই ভ্যালুটা কত আসে এখানে, এই ভ্যালুটা আসবে 1.01325 10⁵ গুণন 22.4 গুণন 10⁻³ ডিভাইডেড বাই 273। তাহলে এই ভ্যালুটা দেখো 8.31, এটা চলে আসছে কত 8.3138, বা যেটাকে তুমি 314 লিখতে পারো। এই ক্ষেত্রে একক হবে জুল পার কেলভিন মোল ইনভার্স অফ 1। মানে এটা আমি তোমাকে চাইলে না দেখালেও পারতাম, বাট পরীক্ষায় কিন্তু আর এর দুইটা ভ্যালু বের করতে বলে। সো আর এর দুইটা ভ্যালু যদি বের করতে বলে, তখন আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই কোন সময় আমরা কোন ভ্যালুগুলো ইউজ করব। যদি তুমি খেয়াল করো, যদি তুমি আর এর খেয়াল করো, যদি তুমি আর এর এই ভ্যালুটা বের করতে চাও, তাহলে প্রেসারটাকে অ্যাটমসফিয়ার এককে রাখবা, ভলিউমটাকে লিটার এককে রাখবা। আর যদি তুমি আর এর এই ভ্যালুটা বের করতে চাও, তাহলে প্রেসারটাকে নিউটন পার মিটার স্কোয়ারে রাখবা, আর ভলিউমটাকে মিটার কিউবে রাখবা। এটা হচ্ছে মূল পয়েন্ট। দেখো তো এটা বোঝা গেছে কিনা? আমি তোমাকে আর এর দুটা ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা শিখাই দিলাম। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু পরীক্ষায় আসে। জুল, জুল কেন হবে বুঝো নাই? মানে লিটার অ্যাটমসফিয়ার হচ্ছে কাজের একক, আর জুলও কাজের একক। সো এসআই এককে কাজের একক জুল হয়ে থাকে। এসআই এককে কাজের একক কত হয়ে থাকে? জুল হয়ে থাকে। তুমি চাইলে এটা ওই যে থেকেও বের করতে পারো, ওই যে মানে এখানে তুমি জুল কেমনে আসছে একজন জিজ্ঞেস করতেছো, তোমরা এই সূত্র সবাই পড়ে আসছো না, কাজ ইকুয়াল টু কত হয়ে থাকে বল ইন্টু সরণ। কাজ ইকুয়াল টু কি হয়ে থাকে বল ইন্টু সরণ। বলের একক হচ্ছে নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার। তাহলে 1 জুল মানে আমি কি লিখতে পারি 1 নিউটন মিটার। তো নিউটন মিটারকে আমি জুলে কনভার্ট করে ফেলছি। দেখবা এখানে নিউটন মিটার আসবে, কাটাকাটি করে এখানে দেখবা নিউটন মিটার আসবে, কারণ এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে মিটার কিউব। তাহলে নিউটন মিটার আসবে, তো নিউটন মিটারকে আমি কি লিখতে পারি জুল লিখতে পারি। ওইটা লিখে দিচ্ছি এখানে, বুঝছো? হোপফুলি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমি এটা দেখাই দিলাম। তোমায় কিন্তু ভ্যালু বের করতে বলবে পরীক্ষায়, 2 নম্বরে আসে, এটা মাস্ট আসে। আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি। আমরা কি করি, প্রেসারটাকে অ্যাটমসফিয়ারে বসাই, ভলিউমটাকে তখন মিটার কিউবে বসাই, তখন আর একটা আজগুবি মান আসে। তখন বলেছি কি রে ক্যালকুলেশন কোথায় মিস্টেক করছি। আবার অনেক সময় কি করি, প্রেসারটাকে নিউটন পার মিটার স্কয়ারে বসাই, আবার ভলিউমটাকে আমি লিটার এককে বসাই। না, এটা করা যাবে না। যদি তুমি এই ভ্যালুটা বের করতে চাও, তাহলে প্রেসারটাকে অ্যাটমসফিয়ারে বসাইলে ভলিউমটাকে লিটার এককে বসাইতে হবে। এই ভ্যালুটা বের করতে চাইলে প্রেসারকে যদি নিউটন পার মিটার স্কয়ারে বসাও, তাহলে ওই যে ইয়াটাকে ভলিউমটাকে মিটার কিউবে বসাইতে হবে। হোপফুলি সবাই বুঝতে পারছো, হোপফুলি সবাই বুঝতে পারছো। ওকে।
এইবার আরেকটা শর্টকাট তোমাদেরকে দেখাই আসো। সেই শর্টকাটটা কি, যদি আমরা এসটিপি চিন্তা করি, যদি আমরা চিন্তা করি কি এসটিপি, এসটিপি, তাহলে এসটিপিতে আমি কি কি পেয়ে গেছি আমি তোমাকে একটু করে বলি। দেখো এসটিপিতে আমরা জানি সবাই প্রেসার ইকুয়াল টু কত হবে 1 অ্যাটমসফিয়ার, টেম্পারেচার ইকুয়াল টু কত হবে 273 কেলভিন। আচ্ছা, এসটিপিতে যে ভলিউমটা সেটাকে আমরা ভিএসটিপি বলতেছি, এটাকে আমরা লিটার এককে লিখতেছি। এসটিপি, এই যে এসটিপিতে যে ভলিউমটা সেটাকে আমরা কি নাম দিচ্ছি, ভিএসটিপি, লিটার এককে। তাহলে আমি যদি এখানে মোল সংখ্যা বের করতে চাই, মোল সংখ্যাকে আমি কি লিখতে পারি, পিভি ডিভাইডেড বাই আরটি লিখতে পারি না, বলো তো? এসটিপিতে আমি যদি মোল সংখ্যা তো সূত্র আমরা সবাই, পিভি সূত্র তো আমরা সবাই জানি এনআরটি, তাহলে এন ইকুয়াল কত লিখতে পারি, পিভি ডিভাইডেড বাই আরটি লিখতে পারি। তাহলে এখানে যদি আমি একটু ভ্যালুগুলো বসাই দিই তাহলে দেখো তো কি আসে এখানে, এসটিপির জন্য যদি ভ্যালুগুলো বসাই দিই, প্রেসারের ভ্যালু কত, প্রেসারের ভ্যালু হচ্ছে 1, প্রেসারের ভ্যালু কত, প্রেসার হচ্ছে 1, আর ভলিউমটাকে আমি লিখতেছি এসটিপিতে ভলিউম লিটার একক, আর আর এর ভ্যালু হচ্ছে কতটুকু 0.0821 বসাবো। কেন? কারণ প্রেসারটাকে অ্যাটমসফিয়ারে বসাইছি, ভলিউমটাকে লিটার এককে বসাইছি, টেম্পারেচার হচ্ছে 273। তাহলে তোমরা আমাকে বলতে পারবা, তাহলে এসটিপিতে যদি আমি মোল সংখ্যা বের করতে চাই, সেই মোল সংখ্যার সূত্র তাহলে কি দাঁড়াইলো, উপরে থাকবে এসটিপিতে আয়তন লিটার এককে, উপরে থাকবে এসটিপিতে আয়তনটা লিটার এককে, নিচে কত আসবে ওই দুটাকে গুণ দাও তো, 0.0821কে 273 দিয়ে গুণ দাও, 22.4 আসবে। তাহলে মোল সংখ্যার আরেকটা সূত্র তুমি এটা মনে রাখবা, এটা পরীক্ষায় শর্টকাট হিসেবে তোমার অনেক অ্যাপ্লাই হবে। মোল সংখ্যার এটা একটু মনে রাখবা, ঠিক আছে? দেখো তো এটা বোঝা গেছে কিনা। এটা অবশ্য অনেক ইম্পর্টেন্ট সূত্র, এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় তোমার কাজে লাগবে। আচ্ছা, আরেকটা সূত্র আছে, যদি এসএটিপি দেখতে চাই, এসএটিপি, এসএটিপি, এসএটিপির জন্য সূত্র আছে একটা, এসএটিপি, এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার। ওইখানে প্রেসার কত হয়, প্রেসার হয়ে থাকে 100 কিলোপ্যাসকেল, আর টেম্পারেচার কত থাকে, টেম্পারেচার থাকে 298 কেলভিন থাকে। এটার জন্য আমি ডাইরেক্ট সূত্র লিখে দিচ্ছি, আর কোনো আমি প্রমাণ করতেছি না। এই ক্ষেত্রে এসএটিপিতে তুমি যদি মোল সংখ্যা বের করতে চাও, এটার জন্য সূত্র মনে রাখবে, এসএটিপিতে আয়তন লিটার এককে ডিভাইডেড বাই 24.78, ডিভাইডেড বাই কত মনে রাখবা, 24. এটা তোমরা একটু ভেরিফাই করে নিবা কেমন, 781। এসটিপিতে যেরকম 22.4 হয়, এসটিপিতে কত হয় বলো তো, 24.781। এটা একটু ভেরিফাই করবা তোমরা, এটা তোমাদের কাজ থাকবে, বাট এটা তো ইম্পর্টেন্ট না, এসটিপিটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, এখান থেকে এম বের করা যাবে। এতটুকু কি বোঝা গেছে ভাই? এই সূত্র দিয়ে কি তোমরা সবাই বুঝতে পারছো? এটা ইম্পর্টেন্ট, তাই আমি এটা প্রমাণ করে দিছি, বাট নিজেরটা কিন্তু ইম্পর্টেন্ট না, সো তুমি চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই এসটিপিটা। ঠিক আছে, এবার চলো আমরা যেই ম্যাথে ছিলাম সেই ম্যাথে চলে যাই। তাহলে তোমরা আমাকে বলছিলা এখানে যে ভলিউমটা আমি বের করছি এটা কিন্তু এসটিপিতে ভলিউম, এই ভলিউমটা কোথায়, এসটিপিতে বের করা ভলিউম। তাহলে আমি চাইলে এখন এটাকে জাস্ট আমরা ভর বের করতে বলছি আমাকে, রাইট? সো ভরটা আমি ইজিলি বের করে ফেলতে পারি, কীরকমভাবে আমি চলো তোমাকে দেখাই। তাহলে এখানে আমি কি পাইছি, এখানে এই যেখানে আমরা পাইছিলাম যে V2, এটা কিন্তু এসটিপিতে ভলিউম। তাহলে এই ভলিউমটা কোন এককে ছিল, সেন্টিমিটার কিউব এককে ছিল, সিসি এককে ছিল। সেটা কত, সেটা আসছে এখানে 364.462 সিসি, রাইট? এটা আসছে, বাট এটাকে আমাকে কোন এককে নিতে হবে, লিটার এককে নিতে হবে। লিটার এককে নিলে কি আসবে, 364.462, এটা মিলিলিটার লিখতে পারি। আর লিটার এককে নিলে এটাকে জাস্ট 10⁻³ দিয়ে গুণ দিব, তাহলে আসবে 0.364462 লিটার। দেখো তো এতটুকু বোঝা গেছে কিনা? তাহলে এই ভলিউমটা এখন কিন্তু কোন এককে চলে আসছে, এটা কিন্তু এসটিপিতে আয়তনটা কিন্তু লিটার এককে চলে আসছে। দেখো তো এটা বোঝা গেছে কিনা? ওকে, এইবার হ্যাঁ, তুমি পিভি ইকুয়াল টু এনআরটি দিয়েও করতে পারো, পিভি ইকুয়াল টু এনআরটি দিয়েও করতে পারো, বাট আমি তোমাকে সহজভাবে দেখাই দিচ্ছি আর কি। তাহলে এখন আমি মোল সংখ্যা ইকুয়াল টু আমরা লিখতে পারি এসটিপিতে আয়তন লিটার একক ডিভাইডেড বাই 22.4, একটু আগে যে সূত্রটা লিখলাম। আবার মোল সংখ্যা ইকুয়াল টু কি লেখা যায়, এম ডিভাইডেড বাই এম লেখা যায়। আচ্ছা, কিসের ভর বের করতে বসে, হাইড্রোজেন গ্যাসের ভর বের করতে বসে। তাহলে আমাকে তোমরা বলতে পারবা বড় হাতের এম তোমরা কত বসাবা, বড় হাতের এম, বড় হাতের এম কিন্তু 2 বসাবা, যেহেতু H2 কথা বলছে। তাহলে আমরা এখানে কি করব, এখন দেখো, তাহলে আমাকে এই ছোট হাতের ভর বের করতে বসে। তাহলে ছোট হাতের ভর হবে এসটিপিতে আয়তনটা লিটার এককে, সেটা কত সেটা আমি বের করে ফেলছি। তাহলে সেই ভ্যালুটা হচ্ছে কত, 0.364462
ডিভাইডেড বাই 22.4, আর এখানে তাহলে বড় হাতের 2, এখানে এমটাকে 2 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো কত আসে এটা, 0.364462 ইন্টু 2 ডিভাইডেড বাই 22.4। তাহলে এই ভ্যালুটা আসছে আমার কাছে 0.0325 গ্রাম। তাহলে ভরটা কত হবে সেটা আমরা কিন্তু বের করে ফেলতে পারলাম। ওকে, সো দেখো তো এটা বোঝা গেছে কিনা অঙ্কটা সবার? এটা কি বুঝতে পারছো পুরো অঙ্কটা? হ্যাঁ, এই যে এই সূত্রটা, মানে এই সূত্রটা প্রমাণ করার জন্য আমি এখানে সূত্রটা এখানে প্রমাণ করাই দিছি। তাহলে চলো আমি আরেকটা অঙ্ক করাই দিয়ে আসো, এটা একটু করে পড়ে দেখো তো তোমরা সবাই কি বলতেছে। এসটিপিতে এত মিটার ব্যাসের একটি গোলাকার বেলুন H2 দ্বারা পূরণ করতে হবে। আচ্ছা, একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে বলছে গোলাকার বেলুন। গোলাকার বেলুন, একটা গোলাকার বেলুন মানে হচ্ছে গোলক। গোলকের ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, তাহলে আমার গোলকের আয়তন কত হয় বলো তো? গোলকের আয়তন কত হয়? গোলকের আয়তন এটা ইকুয়াল টু হয়ে থাকে, আমরা সবাই জানি 4/3 পাই আর কিউব, হয় না? যদি একটা গোলকের ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, তাহলে গোলকের আয়তন কিন্তু হয়ে থাকে 4/3 পাই আর কিউব। কেন লাগবে দেখো, বলতেছি কি, এসটিপিতে এত মিটার ব্যাসের, ব্যাস দেওয়া আছে, ব্যাসের একটি গোলাকার বেলুন H2 গ্যাস দ্বারা পূরণ করতে হবে। 27°C তাপমাত্রায় 1 মিটার কিউব আয়তনের সিলিন্ডারে এত কিলো প্যাসকেল চাপে H2 গ্যাস ভরা আছে। তাহলে খেয়াল করো, তোমার কাছে এখানে একটা সিলিন্ডার আছে, তোমার কাছে এখানে একটা সিলিন্ডার আছে, ঠিক আছে? তোমার কাছে এখানে একটা সিলিন্ডার আছে, ওকে, ভালো কথা। বলতে পারবা সিলিন্ডারে ভলিউম করে দেওয়া আছে 1 মিটার কিউব আয়তনের সিলিন্ডারে। তাহলে সিলিন্ডারের ভলিউমটা কতটুকু? সিলিন্ডারের ভলিউম হচ্ছে 1 মিটার কিউব। তাহলে কতটুকু গ্যাস এখানে ধরবে বলতে পারবা? কত আয়তনে গ্যাস এখানে ধরবে? যেহেতু সিলিন্ডারের আয়তন 1 মিটার কিউব, তাহলে কত আয়তনের গ্যাস এই সিলিন্ডারের মধ্যে ধরবে? 1 মিটার কিউব আয়তনের গ্যাস সিলিন্ডারের মধ্যে ধরবে। আচ্ছা, সেই সিলিন্ডারের মধ্যে কি রাখা আছে? 200 কিলো প্যাসকেল চাপে হাইড্রোজেন গ্যাস ভরা আছে। তাহলে এখানের মধ্যে হাইড্রোজেন গ্যাস ভরা আছে, বাট এটার চাপ কতটুকু? 2000 কিলো প্যাসকেল। আর এটার টেম্পারেচার কতটুকু? 27°C। ওকে, বাট আমার গোলাকার বেলুনটা ফিল আপ করতে হবে। তাহলে এগুলো ধরো বেলুন, এগুলো হচ্ছে বেলুন, আমাকে এখানে বেলুন ফিল আপ করতে হবে। খুব ভালো কথা, বাট বেলুনটাকে আমি ডাইরেক্ট ফিল আপ করতে পারবো না, আমাকে বেলুনটাকে ফিল আপ করতে হবে এসটিপি কন্ডিশনে। আমাকে বেলুনটাকে ফিল আপ করতে হবে কোন কন্ডিশনে? এসটিপি কন্ডিশনে ফিল আপ করতে হবে। একটা কাজ করি, আগে আসো একটা বেলুনের আয়তন বের করে ফেলি তো। তো বেলুনের একটা বেলুনের আয়তন একটি, আগে একটা কাজ করি আসো, একটি বেলুনের আয়তন সেটা কত সেটা আমরা জানা দরকার। বেলুনের আয়তন, তাহলে এটাকে যদি আমি ছোট হাতের ভি বলি, তাহলে এটা হবে 4/3 পাই আর কিউব। বাট আমার তো কোশ্চেনে ব্যাস দেওয়া, সো ব্যাসটা আমি বের করতে পারবো, সমস্যা নেই। তাহলে এখানে দেখো ছোট হাতের ভি ইকুয়াল টু কত আসবে? 4/3 পাই। ব্যাসার্ধকে আমি লিখতে পারি কত? ব্যাস ভাগের অর্ধেক। তাহলে ব্যাস হচ্ছে এখানে 1.004, এটাকে তাহলে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে কিউব। তাহলে দেখো এটা কত আসে এখানে? এটা আসবে এখানে 4/3, তারপর হচ্ছে পাই, তারপর হচ্ছে 1.004 ডিভাইডেড বাই 2, এটার হোল কিউব। তাহলে আসছে 0.5299, 0.5299, এটা কিন্তু মিটার কিউবে আসছে, রাইট? কারণ এখানে যদি মিটারে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে ভাই তোমার একটা বেলুনের আয়তন, এটা হচ্ছে তোমার একটা বেলুনের আয়তন। এখন বেলুনগুলো আমাকে ফিল আপ করতে হবে কোন কন্ডিশনে? এসটিপি কন্ডিশনে। তাহলে আমাকে আগে এটা কোথায় নিতে হবে? এসটিপিতে নিতে হবে। তাহলে আমাকে দেখতে হবে এসটিপিতে কত ভলিউম আসে, কত ভলিউম আসে সেটা দেখতে হবে। এসটিপিতে যত ভলিউম আসে সেই ভলিউম থেকে পাত্রের আয়তনটাকে বাদ দিব, কারণ পাত্রের আয়তনের সমান আয়তনের গ্যাস পাত্রের মধ্যে রয়ে যাবে, বাকিটা বেলুনে সাপ্লাই হবে। বুঝতে পারছো কাহিনীটা? দেখো তো অঙ্কটা বুঝতে পারছো কিনা? আমি ধরে নিব এখানে কতটা বেলুন ফিল আপ করা যাবে, এন সংখ্যক বেলুন ফিল আপ করা যাবে। তাহলে আগে আমাকে বের করতে হবে এসটিপিতে আয়তনটা কত। তো আমি যদি তাহলে বের করতে চাই, তাহলে কীভাবে বের করবো আমরা? ওই যে V2 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু P1 V1 ডিভাইডেড বাই T1। সেখান থেকে আমাকে আগে V2 বের করতে হবে। তাহলে V2 কত আসবে দেখো, V2 আসবে P1 V1 ডিভাইডেড বাই T1, আর এখানে আসবে T2, নিচে আসবে P2। তাহলে এখানে এখন ভ্যালু বসাই দাও যে V2 তাহলে কত আসে দেখো। আমি যদি এখানে ভ্যালু বসাই দিই, তাহলে দেখো এখানে কত আসে। এখানে আসবে আমাদের P1 কত? P1 দেওয়া 2000 কিলো প্যাসকেল, 2000 দাও, ইন্টু V1 কত? V1 হচ্ছে 1,
T2 কত? এসটিপিতে টেম্পারেচার হচ্ছে 273, কারণ পরবর্তীতে তুমি 273 নিচ্ছ। T1 কত? 27, মানে হচ্ছে 300। আর এখানে আছে কত? P2। P2টা কত? এসটিপিতে চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। বাট খেয়াল করে এখানে চাপটা তুমি কিলো প্যাসকেলে বসাইছো, তাহলে এখানেও তোমাকে কিলো প্যাসকেলে নিতে হবে। তাহলে P1টা কত হবে? 101.325। তাহলে এখান থেকে তুমি V2টা কত হবে সেটা পেয়ে যাবা। তাহলে V2টা কত আসবে দেখো তো, মানে গ্যাসের আয়তন এত হওয়া উচিত। তাহলে এখানে আসবে 2000 গুণন 273 ডিভাইডেড বাই 300 ইন্টু 101.325। তাহলে এখানে আসবে 17.962, 17.962 মিটার কিউব। বাট বলো তো, এই পুরো আয়তনটা কি বেলুনগুলোর মধ্যে যাবে? এই পুরো আয়তনটা কি বেলুনগুলোর মধ্যে যাবে? না, ওই কতটুকু আয়তন বাদ যাবে? সিলিন্ডারের সমান আয়তন বাদ যাবে না? তাহলে এখানে বেলুনে প্রবেশকৃত আয়তন কত হবে? তাহলে বেলুনে যাওয়া আয়তন কত হবে? B2 থেকে তাহলে কত বাদ দিতে হবে? B2 থেকে V1 বাদ দিতে হবে। তাহলে এত সংখ্যক দ্বারাই তুমি বেলুন ফিল আপ করতে পারবা, তাহলে এটাকে n ইন্টু ভি লিখতে পারবা। তাহলে দেখো এখানে V2 কত আসবে? V2 হচ্ছে তোমার 17.962, 17.962। বাট সিলিন্ডারের আয়তনের সমান আয়তন গ্যাস বেলুন, এটা পাত্রের মধ্যে রয়ে যাবে। n সংখ্যক বেলুন ফিল আপ করবা, আর একটা বেলুনের আয়তন কত বের করছো? 0.5299, 5299। এখান থেকে তুমি কি বের করে ফেলো? nটা কত হবে সেটা বের করে ফেলো, বেলুনের সংখ্যা। তাহলে দেখো 17 দশমিক আনসার -1 ডিভাইডেড বাই 0.5299, তাহলে 32.0098। বাট এটা তো বেলুনের সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে 32টা তোমার এখানে তাহলে বেলুন ফিল আপ করা যাবে। হোপফুলি এটা আমরা সবাই অঙ্কটা বুঝতে পারছি। এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে আমাকে জানাতে পারো? এটা কি বুঝতে পারছো আমরা সবাই? হচ্ছে আমাদের আনসার। ওকে, এটা বোঝা গেছে না? হ্যাঁ, তারপর চলো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো তো কি বলতেছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস একটা এত কিলো প্যাসকেল চাপ প্রদান করে। পেষণ গুণাঙ্ক, ওই যে একটা ইয়া পড়েছিলাম না, জেড পড়েছিলাম না, জেড সংকোচনশীলতা গুণাঙ্ক, ওইটাকে আমরা পেষণ গুণাঙ্কও বলে থাকি। এই যে জেড, এই যে তোমাদেরকে একটা জেড পড়েছিলাম, এখানে কোথায় দেখাই, আমরা এই জায়গায় একটা জেড পড়েছিলাম, জেড, এটাকে পেষণ গুণাঙ্কও বলা হয়, সংকোচনশীলতা গুণাঙ্ক, বা এটাকে আমরা কি বলতে পারি? পেষণ গুণাঙ্কও বলতে পারি। ঠিক আছে, এটাকে পেষণ গুণাঙ্কও বলা হয়। ওকে, ঠিক আছে। দেখো তাহলে কি কি দিছে এখানে। এত তাপমাত্রায় এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড একটি পাত্রে এত কিলো প্যাসকেল চাপ প্রদান করে। কার্বন ডাইঅক্সাইড ধারণকারী পাত্রের আয়তন কত? সলিউশন করি আসো। তাহলে আমাকে তুমি বলো, এখানে কি তুমি পিভি ইকুয়াল টু জেড এনআরটি ইউজ করবা, নাকি পিভি ইকুয়াল টু এনআরটি ইউজ করবা? এখানে পিভি ইকুয়াল টু জেড এনআরটি ইউজ করতে হবে না? বলো তো। এখানে কিন্তু ভেরি গুড, এখানে আমরা জেড এনআরটি ইউজ করব। তাহলে এখানে আমরা কোন সূত্র ইউজ করব? এখানে আমরা ইউজ করব পিভি ইকুয়াল টু জেড এন আর টি। তুমি কিন্তু পরীক্ষায় অবশ্যই লিখবা, দেওয়া আছে এটা ইকুয়াল টু এত, এটা ইকুয়াল টু এত, কেমন? আমি এটা লিখতেছি না। তাহলে এখানে আমাকে বের করতে বলছে কি? ভি বের করতে বলছে। তাহলে ভি ইকুয়াল টু কত হবে? জেড এন আর টি ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে প্রেসার পি। তাহলে ভ্যালুগুলো বসাই দিই। তাহলে ভি ইকুয়াল টু কী হবে দেখো এখানে। তাহলে আমার কাছে এখানে জেড দেওয়া আছে কত কোয়েশ্চনে? আমাকে দেখো জেড দেওয়া আছে 0.15। এন, এন মানে আমরা সবাই জানি এম বাই এম। তাহলে এখানে ভর দেওয়া 22, তাহলে ভর দেওয়া হচ্ছে 22, আর বড় হাতের এম হচ্ছে 44। আর এখানে বসাবো 0.0821। টেম্পারেচার কত? 25 ডিগ্রি। 25 ডিগ্রি মানে 298 কেলভিন। আর প্রেশার কত? 50 কিলো প্যাসকেল। সো খেয়াল করো, তুমি এখানে 0.0821 বসাইছো, তাহলে অবশ্যই তোমাকে প্রেশারটাকে কোথায় নিতে হবে? অ্যাটমসফিয়ারে নিতে হবে। তো এই 50 কিলো প্যাসকেলটাকে অ্যাটমসফিয়ারে কীভাবে নিবা? সেটা 50টাকে কত দিয়ে ভাগ করবা বলো তো? 101.325 দিয়ে ভাগ করে দিবা। তাহলে এই পুরো জিনিসটা কোথায় চলে যাবে? অ্যাটমসফিয়ারে চলে যাবে। এটা তোমাদেরকে শিখাইছি। তাহলে এখানে 50 ডিভাইড বাই কত করবা বলো তো? 101.325। তাহলে এখান থেকে তুমি তোমার আনসারটা পেয়ে যাবা না? এবং এটা কিন্তু লিটার এককে আসবে। দেখো এটা কিন্তু কোন এককে আসবে? লিটার এককে আসবে। বুঝতে পারছো অঙ্কটা? আমাকে বলো তো আনসারটা কত আসবে? কত বলছো? 3.718। ওকে, দেখি আমি তাহলে আনসারটা দেখি দিই। 3.718, 3.718 লিটার। ভেরি গুড, এই তো পারতেছো সবাই। আমরা আগামী ক্লাস এটা সিকিউ সলভ করবো, বুঝছো? যা যা পড়ছি ততটুকু পর্যন্ত যে সিকিউগুলো আসছে এটা আমরা আগামী ক্লাসে সলভ করবো। আজকে আমরা শুধুমাত্র এই যে ইঞ্জিনিয়ারিংয়ে যেগুলো আসছে ওগুলো আমরা করতে থাকি সলভ।
চলো এটা করি আসো। বলতেছে 20 লিটার পাত্রে 1 মোল গ্যাস এত তাপমাত্রায় এত চাপ প্রদান করে, আদর্শ গ্যাস থেকে গ্যাসটির বিচ্যুতির মাত্রা গণনা করো। বিচ্যুতির মাত্রা বলতে কোনটা বোঝায় বলো তো? ওই যে 1 মাইনাস জেড ছিল না, বিচ্যুতির মাত্রা কোনটা ছিল? মডুলাস অফ 1 মাইনাস জেড। তো তোমাকে কি বের করতে হবে? জেড বের করতে হবে। তাহলে এখানে তুমি কোন সূত্র ইউজ করবা? পিভি ইকুয়াল টু জেড এনআরটি ইউজ করবা। এখান থেকে তাহলে অ্যাট ফার্স্টটাকে কি বের করবা? জেড বের করবা। তাহলে জেড মানে কত? জেড মানে হচ্ছে পিভি ডিভাইডেড বাই এনআরটি। তাহলে বের করি আসো। তাহলে কত আসবে দেখো, দেখো পি এখানে কত দেওয়া আছে? পি দেওয়া আছে 102.5, বাট এটাকে আমি অ্যাটমসফিয়ারে নিতে হবে। তাহলে সেই 102.5কে তাহলে আমি কত দিয়ে ভাগ করবো? 101.325 দিয়ে ভাগ করলাম। তাহলে এটা অ্যাটমসফিয়ারে চলে গেল। ভলিউম দেওয়া কত? 20 লিটার, লিটারেই দেওয়া আছে। এন দেওয়া আছে কত? 1 মোল। দেখো 1 মোল দেওয়া আছে। তাহলে এখানে এন দেওয়া 1, আর বসাবা 0.0821। টেম্পারেচার কত দেওয়া? টেম্পারেচার দেওয়া হচ্ছে 17 ডিগ্রি। তাহলে 17 ডিগ্রি মানে কিন্তু 290 কেলভিন। তাহলে এখান থেকে দেখো তোমার জেডটা চলে আসবে। তাহলে দেখো এখানে জেড কত আসবে? জেড কত আসবে দেখো, জেড আসবে 102.5 ডিভাইডেড বাই 101.325 গুণন 20 ডিভাইডেড বাই 0.0821 গুণন 290। তাহলে জেড আসছে 0.8497, 0.8497। তাহলে এখান থেকে তুমি সুতরাং বিচ্যুতির মাত্রাটা বের করে ফেলতে পারবা না? বিচ্যুতির মাত্রা, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস জেড। তুমি চাইলে পার্সেন্টেজও প্রকাশ করতে পারো, 100% এটা লিখে দিতে পারো। তাহলে বাকিটা তুমি নিজেই পারবা। কত আসবে এটা? যদি আমরা হিসাব করি 1 মাইনাস আনসার করি 100% দিয়ে গুণ করি 15.024, 15.024%। এটা হচ্ছে আমার আনসার। বোঝা গেছে অঙ্কটা? এই তো সবাই পারতেছো, অনেক ভালো লাগতেছে দেখে। তাহলে আমি নেক্সটে যাই, নেক্সট অঙ্কটা তোমরা পড়ো, আমি একটু পানি খাই। দেখো তো নেক্সট অঙ্কটা কি বলছে তোমাকে। চলো করে দিই। নেক্সট অঙ্ক বলতেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ক্যালোরিমিটারের বিক্রিয়া প্রকোষ্ঠ 25 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ। 0.1 গ্রাম জ্বালানি দহন করলে প্রকোষ্ঠের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। ওকে, 0.5 গ্রাম জ্বালানি নিয়ে দহন বিক্রিয়া সম্পন্ন করা হলে বিক্রিয়া প্রকোষ্ঠে অক্সিজেন গ্যাসের চাপ কত হবে সেটা তোমাকে গণনা করতে বসে। ভাই কিছুই বুঝতেছি না, চলো আমি বুঝাই দিয়ে আসো। 100% কেন হবে? মানে তুমি যদি পার্সেন্টেজে প্রকাশ করতে চাও তাহলে 100% দিয়ে গুণ করবা, আর পার্সেন্টেজে না চাইলে ওই যে নর্মালি লিখলেও হবে। কেমন? ওকে, চলো আমি অঙ্কটা করাই দিই। দেখো কি কি বলতেছে এখানে। বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ক্যালোরিমিটারের বিক্রিয়া প্রকোষ্ঠ। ক্যালোরিমিটারের বিক্রিয়া প্রকোষ্ঠ নিয়ে ঘাবড়ানোর দরকার নেই, এটাকে একটা সিলিন্ডার চিন্তা করো। চিন্তা করো না, এটা একটা সিলিন্ডার। চিন্তা করে নাও কি এটা একটা সিলিন্ডার। তো সেই সিলিন্ডারে কি আছে? 25 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন গ্যাসটা পূর্ণ আছে। তো 0.1 গ্রাম জ্বালানি যদি দহন করো তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। তো তুমি জ্বালানি নিচ্ছ কতটুকু? 0.5 গ্রাম, সেটাকে দহন করছো। তা আমাকে বলো তো তাপমাত্রা তাহলে কত বাড়বে? তোমার যদি 0.1 গ্রামকে যদি জ্বালানিটাকে দহন করো তাহলে তাপমাত্রা বাড়ে 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি জ্বালানি নিচ্ছ 0.5 গ্রাম, তাহলে জ্বালানি কত বাড়বে? 0.5 ইন্টু তাহলে 2 হবে, তাই না? মানে ওই যে 5 ইন্টু 2 হয়ে যাবে, 10 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তখন বিক্রিয়া প্রকোষ্ঠে অক্সিজেন গ্যাসের চাপ কত হবে সেটা গণনা করতে বলছে। একদম সিম্পল, কিন্তু এখানে একটা জিনিস আমি তোমাকে বুঝাই বলে দেখো, সলিউশনটা করি আসো। সলিউশন তাহলে বুঝতে পারবা। দেখো ধরো এটা একটা ক্যালোরিমিটারের একটা বিক্রিয়া প্রকোষ্ঠ। এটা কি এখানে, এটা হচ্ছে ক্যালোরিমিটারের বিক্রিয়া প্রকোষ্ঠ, ঠিক আছে? এখন এখানে কতটুকু এটা কিন্তু অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ। এটা কতটুকু, এটা কি দ্বারা পূর্ণ? এখানে অক্সিজেন গ্যাস আছে। বলতে পারবে এখানে কতটুকু অক্সিজেন গ্যাস আছে? এখানে 0.5 গ্রাম জ্বালানি আছে, বা 0.5 গ্রাম এখানে অক্সিজেন গ্যাসের জ্বালানি আছে, ঠিক আছে? তো এটাকে তুমি দহন করতেছো। তাহলে প্রথমে তাপমাত্রা কত ছিল এখানে? প্রথমে তাপমাত্রা ছিল T1, সেটা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে কত হবে? এটা 298 কেলভিন হবে। বাট তুমি এখানে জ্বালানি রাখছো 0.5 গ্রাম, তাহলে তাপমাত্রা বাড়বে কতটুকু? এটা তো আছে, তোমার এখানে তাপমাত্রাটা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়বে না? কারণ 0.1 গ্রামের জন্য খেয়াল করে দেখো, 0.1 গ্রামকে তুমি যদি দহন করো তাইলে
তাপমাত্রার পরিবর্তন হয় বা তাপমাত্রা বাড়ে হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। তাইলে তুমি যদি 0.5 গ্রামকে যদি দহন করো তাহলে তাপমাত্রা পরিবর্তন কত হবে? আমি জানি 10, তাও আমি তোমাকে যদি লিখতে চাই এটা হবে না। তাহলে তাপমাত্রা কতটুকু বাড়বে? তাপমাত্রাটা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে না? বলো তো এখানে। তো 10 ডিগ্রি যদি বাড়ে তাহলে 10 যোগ করো, তো 10 যদি যোগ করো তাহলে টেম্পারেচার 2 কত আসবে? 308 কেলভিন হবে না? দেখো তো বুঝতেছো কিনা। পরে কি জিজ্ঞেস করছে? চাপ জিজ্ঞেস করছে। আগে চাপ ছিল এতটুকু, তাহলে এটা হচ্ছে P1, এটা হচ্ছে P1। তো তোমাকে যা জিজ্ঞেস করছে P2টা তাহলে কত হবে? পারা যাবে না। এখানে বিক্রিয়া প্রকোষ্ঠ তো তুমি আর চেঞ্জ করো নাই, তাহলে ভলিউমটা সেম থাকবে না। যেহেতু বিক্রিয়া প্রকোষ্ঠ চেঞ্জ করো নাই তাই ভলিউমটা সেম থাকবে না। আচ্ছা আমি রিক্যাপ করতেছি আরেকবার চলো রিক্যাপ করি। কি বলছে দেখো এখানে, বলতেছে হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা ক্যালোরিমিটারে বিক্রিয়া প্রকোষ্ঠ। এটাকে একটা সিলিন্ডার চিন্তা করো, ধর এটা একটা সিলিন্ডার। তো সেখানের মধ্যে তুমি অক্সিজেন গ্যাস দ্বারা পরিপূর্ণ রাখছো। তো একটা রেফারেন্স দিছে, রেফারেন্সটা বলতেছে তুমি যদি 0.1 গ্রাম জ্বালানিকে এটার মধ্যে রাখো তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে, একটা রেফারেন্স দিছে। বাট জ্বালানি তুমি রাখছো কতটুকু? জ্বালানি রাখছো হচ্ছে 0.5 গ্রাম। তাহলে বলো তো তাহলে কতটুকু তাপমাত্রা বাড়বে? আগে এটা উত্তর দাও। তোমাকে একটা রেফারেন্স দিছে যদি 0.1 গ্রাম জ্বালানিকে তুমি রাখো তাহলে তাপমাত্রা বাড়ে 2 ডিগ্রি সেলসিয়াস। বাট তুমি ক্যালোরিমিটারে কতটুকু জ্বালানি রাখছো? 0.5 গ্রাম। তাহলে কতটুকু তাপমাত্রা বাড়বে? 10 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তাহলে তোমার যদি আগে যদি তাপমাত্রা 25 ডিগ্রি হয়, পরে হবে 35 ডিগ্রি, তাহলে T1 যদি 298 হয়, পরেরটা কত হবে? 308 হবে। রাইট, এতটুকু বোঝা গেছে। তারপর বলতে যদি তুমি দহন সম্পন্ন করো তাইলে চাপ কত হবে জিজ্ঞেস করা হয়েছে, মানে P2 কত হবে জিজ্ঞেস করা হয়েছে। বাট তুমি ক্যালোরিমিটারের প্রকোষ্ঠটাকে চেঞ্জ করো নাই। ক্যালোরিমিটারের প্রকোষ্ঠটাকে চেঞ্জ করছো না। তাইলে আমাকে তুমি বলো তো আয়তন কি চেঞ্জ হবে? আয়তন যেহেতু সেম প্রকোষ্ঠ আছে, আয়তনটা ফিক্স থাকবে না? তাহলে ভি কিন্তু এখানে কি থাকবে? ফিক্স থাকবে। তাহলে ভি যদি ফিক্স থাকে, তাহলে এখানে যদি ভি যদি ফিক্সড হয়, খেয়াল করো, ভি যদি স্থির থাকে তাহলে আমরা সবাই জানি পি ইজ প্রপোর্শনাল টু কত হয়ে থাকে? টি হয়ে থাকে। তাহলে পি যদি টি এর প্রপোর্শনাল হয় তাহলে আমি এভাবে লিখতে পারি না, P2 ডিভাইডেড বাই P1 ইজ ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই T1। দেখো বুঝছো কিনা এবার? বোঝা গেছে? ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখান থেকে তুমি P2 বের করে ফেলবা, আর কিছুই না। তাহলে এখান থেকে কি বের করো? এখান থেকে P2টা বের করো। তাহলে এটা হবে কত? 308 ডিভাইডেড বাই 298 ইন্টু P1 কত? P1 হচ্ছে 25। তাহলে এখানে বের করে ফেলো P2টা কত আসবে। আমি যদি বের করতে চাই এখানে ক্যালকুলেটরটা করে রাখলাম। হ্যাঁ, তাহলে 308 ডিভাইডেড বাই 298 গুণন 25, তাহলে এটা আসছে 25.838। 25.838 এত অ্যাটমসফিয়ার। শেষ, এটাই হচ্ছে তোমার আনসারে। একদম ইজি অঙ্ক, বাট অঙ্কটার একটু কথাটা জটিল আর কি, আর কিছুই না। অঙ্ক ইজি, বুঝছো? ঠিক আছে, তাহলে আমরা চলো নেক্সট অঙ্কে চলে যাই। এতটুকু তো বোঝা গেছে আমাদের, এতটুকু আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। হ্যাঁ, ওকে। কি ডেল্টা টি গুণ ভাগ কেন দিলেন ওই জায়গাটা বুঝতেছি না। এই যে দেখো তোমার কোয়েশ্চন এটা রেফারেন্স দিছে, সেটা কি রেফারেন্স বলতেছে? বলতেছে হচ্ছে তুমি যদি 0.1 গ্রাম জ্বালানিকে রাখো, জ্বালানি রেখে যদি দহন করো তাহলে তাপমাত্রাটা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ে। বাট তুমি প্রকোষ্ঠে কতটুকু জ্বালানি রাখছো? 0.5 গ্রাম জ্বালানিকে নিয়ে তুমি দহন করছো। তা আমি তখন বললাম যদি 0.1 গ্রামকে আমি রাখতাম তাহলে হয়তো 2 ডিগ্রি বাড়তো। বাট আমি জ্বালানি রাখছি 0.5 গ্রাম, তাহলে কত ডিগ্রি বাড়বে? 10 ডিগ্রি বাড়বে। বুঝছো? 10 ডিগ্রি বাড়বে। হ্যাঁ, পি অ্যাটমসফিয়ারে থাকবে, কারণ দেখো P1টা তোমার অ্যাটমসফিয়ার এককে আছে। যেহেতু P1টা অ্যাটমসফিয়ার এককে, তাহলে P2ও অ্যাটমসফিয়ার এককে থাকবে। ওকে, হোপফুলি বুঝতে পারছো। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। দেখো তো এই অঙ্কটা পড়ে দেখো তো কি বলতেছে। এই অঙ্কটাতে বলতেছে এত কেলভিন তাপমাত্রায় এত চাপে 1 ml অক্সিজেন গ্যাসে কতটা অণু আছে আর কতটা পরমাণু আছে। একটা জিনিস আমাকে তোমরা বলতে পারবা, এইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলা পরমাণুর ইনফরমেশন নাকি অণুর ইনফরমেশন? এইখানে এখানে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলা পরমাণুর ইনফরমেশন নাকি অণুর ইনফরমেশন? এটা কি পরমাণুর ইনফরমেশন নাকি অণুর ইনফরমেশন? এগুলো কিন্তু অণুর ইনফরমেশন, O2 ইনফরমেশন। এগুলো কিন্তু অক্সিজেন, সিঙ্গেল অক্সিজেন পরমাণুর ইনফরমেশন
না। তাইলে খেয়াল করো, দেখো তাহলে এটা যেটা, এটা হচ্ছে অণুর তাপমাত্রা, এটা হচ্ছে অণু কর্তৃক প্রদত্ত চাপ, এটা হচ্ছে অণুর আয়তন। তাহলে এই ইনফরমেশন থেকে আমরা যে এক্সটা বের করব সেটা হবে অণুর সংখ্যা। মানে আমি তোমাকে বুঝাই, ধরো আমরা সূত্র কি জানি, সবাই সূত্র জানি হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। আবার তোমাদেরকে শিখাইছি এন মানে হচ্ছে এক্স বাই এন এ আর টি। বাট তোমরা আমাকে বলো তো, এই অঙ্কের জন্য এই এক্সটা কি অণুর সংখ্যা হবে নাকি পরমাণুর সংখ্যা হবে? এই অঙ্কটার জন্য এক্সটা কি অণুর সংখ্যা হবে নাকি পরমাণুর সংখ্যা হবে? এক্সটা কিন্তু অবশ্যই অণুর সংখ্যা হবে। কেন? কারণ এখানে প্রেশারটা অণুর প্রেশার, ভলিউমও অণুর, টেম্পারেচারও অণুর। তাহলে এখানে এর এক্সটা কিন্তু হবে অণুর সংখ্যা। বাট সবসময় হবে এরকম কিন্তু না। তোমার কোয়েশনে খেয়াল রাখতে হবে ইনফরমেশনগুলো কি অণুর দেওয়া নাকি পরমাণুর দেওয়া। যদি প্রেশার, ভলিউম, টেম্পারেচার যদি পরমাণুর হইতো তাহলে এক্সটা পরমাণুর সংখ্যা হইতো। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাইলে আমরা এখান থেকে যেহেতু এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অণুর, সবগুলো হচ্ছে এখানে অক্সিজেনের, তাহলে এখান থেকে আমি এক্স যেটা পাবো সেটা হচ্ছে অণুর সংখ্যা আসবে। তাহলে দেখো তো এক্স ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারবো? তাহলে এক্স ইকুয়াল টু, আমি যদি এখানে ডাইরেক্ট লিখে রাখবো অণুর সংখ্যা, অণুর সংখ্যা এক্স, তাহলে এটা ইকুয়াল টু কত আসবে? দেখো এক্স ইকুয়াল টু, তাহলে আমি লিখতে পারবো এখানে আমাদের পিভি ইন্টু এন এ। দেখো পিভি ইন্টু এন এ, এই এন এটাকে তাহলে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, আর আর টিটাকে আমি নিচে দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো তাহলে এখান থেকে আমাদের অণুর সংখ্যা এক্স ইকুয়াল টু কত আসবে? তাহলে আমি যদি এটাকে লিখতে চাই, হ্যাঁ, জাস্ট ডাটাগুলো বসাই দাও। দেখো প্রেশার কত দেওয়া, প্রেশার দেওয়া 750, বাট তুমি তো কি করবে, এটাকে তাহলে 760 দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যাটমসফিয়ারে চলে গেল। ভলিউম দেওয়া কত? ভলিউম দেওয়া 1 ml, এটাকে যদি তুমি লিটারে নাও 10⁻³ লিটার। অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 10⁻23। আর আর কত বসাবা বলো তো? যেহেতু এখানে এটাকে অ্যাটমসফিয়ারে নিছো, এটাকে লিটারে নিছো, তাহলে আর বসাবা 0.0821। আর টেম্পারেচার কত এখানে দেওয়া আছে? 303 কেলভিন। তাহলে এখান থেকে তুমি অণুর সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে দেখো যেটা কত আসে, এটা আসবে তোমার কাছে এখানে, ওকে দেখো 750 ইন্টু 10⁻³ ইন্টু 6.022 10⁻23, 760 গুণন 0.0821 ইন্টু 303, তাহলে এটা আসবে 2.3889, 2.3889 ইন্টু 10⁻19 এতটি। বাট এতটি এগুলো কিন্তু অণু। আচ্ছা বলো তো, একটা অণুতে কয়টা পরমাণু থাকে? এই ক্ষেত্রে অক্সিজেনের একটা অণুতে কয়টা পরমাণু থাকে? অক্সিজেনের একটা অণুতে কয়টা পরমাণু থাকে? 2টা। তাহলে টোটাল পরমাণুর সংখ্যা কত হবে? অণুকে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে না? এই যে দেখো একটা O2, এখানে কিন্তু 2টা অক্সিজেন পরমাণু। তাহলে যদি তুমি পরমাণুর সংখ্যা বের করতে চাও তাহলে অণুর সংখ্যাকে কিন্তু 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে সুতরাং পরমাণুর সংখ্যা, সুতরাং পরমাণুর সংখ্যা এটা ইকুয়াল টু কিন্তু হবে 2 গুণন ওই 2x, অণুর সংখ্যাকে জাস্ট ডাবল করে দাও। তাহলে দেখো এটা কত আসে, এটাকে জাস্ট ডাবল করে দিই, তাহলে আসবে 4.77, 4.7778 গুণন 10⁻19t। তাহলে এতটা কিন্তু পরমাণু আছে। দেখো তো অঙ্কটা বুঝতে পারছো কিনা? তাহলে তোমাকে কেয়ারফুল থাকতে হবে, অণুর সংখ্যা বলছে নাকি পরমাণুর সংখ্যা বলছে, বুঝছো? এটা তোমাকে কেয়ারফুল থাকতে হবে। ওকে, ঠিক আছে। তারপর তো আমরা লাস্ট একটা অঙ্ক করি, তারপর আমরা শেষ করে দিব আজকের। এটা আমাদের লাস্ট অঙ্ক আজকের। চলো আমরা দেখি আসো। বলতেছে কি, একটি লেকের তলদেশ থেকে পানির উপরিতলে আসার সময় বাতাসের বুদবুদ আয়তনের দ্বিগুণ হয়। বায়ুমণ্ডলের চাপ এত হইলে লেকের গভীরতা কত? এটা আমাদের লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্কটা করানোর পর শেষ করে দিব, ঠিক আছে? ওকে, ফিজিক্সে করছে, হ্যাঁ এই অঙ্কটা ফিজিক্স তো আসে, আদর্শ গ্যাসেও করায় এটা। চলো করি আসো। দেখো বলতেছে কি, কোয়েশ্চনটা বলতেছে কি, একটা লেক আছে তোমার কাছে, কেমন একটা লেক আছে। তাহলে খেয়াল করো, এটা ধরা যাক তোমার একটা লেক, এটা লেকের উপরিতল, আর এটা হচ্ছে লেকের নিচে। ওকে, তো কোয়েশ্চনে দেখো কি বলতেছে। কোয়েশ্চনে বলতেছে তোমার কাছে এখানে লেকের তলদেশ থেকে পানির উপরিতলে আসার সময় বুদবুদের বাতাসের আয়তন, বুদবুদের আয়তন দ্বিগুণ হয়েছে। তাহলে ধরো বুদবুদটা এখানে আছে ফার্স্টে এরকম,
তো বুদবুদটা যখন উপরে উঠছে তখন তার আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে। ওকে, তাহলে যদি এই আয়তনটাকে যদি V1 ইকুয়াল টু যদি আমি ছোটো হাতের ভি বলি, তাহলে এখানে যে V2টা, তাহলে এটা কত হবে, 2V সমান হবে, কারণ আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে। ওকে, বায়ুমণ্ডলের চাপ কতটুকু, 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটা যখন এই বুদবুদ যখন বায়ুমণ্ডলের উপর উঠে আসছে, এখানে তার উপর প্রেশারটা হচ্ছে P2, আর P2 হিসেবে শুধুমাত্র এখানে অ্যাটমসফেরিক প্রেশারটাই কাজ করতেছে, যেটার ভ্যালু হচ্ছে এত। বাট চিন্তা করো তো, এটা তো ধরো যাক লেকের তলদেশ যেহেতু, তাহলে লেকের গভীরতা যদি H হয়, তাহলে এইখানে এটার উপর যদি চাপ যদি P1 হয়, এটার উপর তো বায়ুমণ্ডলীয় চাপ আছে, এর সাথে সাথে উচ্চতাজনিত একটা প্রেশার আছে না, H ρg। আমরা সবাই জানি H গভীরতায় থাকলে উচ্চতাজনিত একটা প্রেশার আছে, যেটাকে আমরা বলে থাকি H ρg। তাহলে এটার উপর কতটুকু চাপ হবে, দেখো এটার উপর একটা তো বায়ুমণ্ডলীয় চাপ আছে, আর একটা হচ্ছে উচ্চতাজনিত চাপ H ρg। এইটার উপর যখন সে তলদেশের উপরে থাকবে, তখন কি কোনো উচ্চতাজনিত চাপ আছে? নাই, তখন তার উপর শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে P1 ইকুয়াল P2 ইকুয়াল কত, তাহলে পি অ্যাটমসফিয়ার। হ্যাঁ, এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমি শিখাবো। আচ্ছা, এতটুকু কি তোমরা বুঝতে পারছো অঙ্কটা? আমাকে একটু করে বলো তো, এতটুকু বোঝা গেছে কিনা? শর্টকাট আছে, শর্টকাটটা আমি শিখাই দিব, শর্টকাটটা শিখাই দিব, টেনশন নিও না। ওকে, তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমার বুদবুদ। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখানে একটা জিনিস আমাকে বলো তো, কোয়েশ্চনে কোথাও টেম্পারেচার চেঞ্জের কথা বলছো তোমাকে? কোয়েশ্চনে কোথাও টেম্পারেচার চেঞ্জের কথা বলছো তোমাকে? না, তার মানে হচ্ছে এটার দ্বারা বোঝাচ্ছে লেকের তলদেশে যে টেম্পারেচার যদি টি হয়, এটা যখন উপরে উঠে আসবে বুদবুদটা, তার টেম্পারেচারও টি হবে। টেম্পারেচার এখানে অপরিবর্তনীয়, টেম্পারেচার এখানে পরিবর্তন করা হয়নি। তাহলে টেম্পারেচার যদি পরিবর্তন করা না হয়, তাহলে আমরা জানি কোন সূত্র ইউজ করি? টেম্পারেচার যদি স্থির থাকে, তাহলে আমরা কোন সূত্র ইউজ করে থাকি? আমরা ইউজ করে থাকি বয়েলের সূত্র। তাহলে এখানে যদি আমরা বয়েলের সূত্র লিখতে চাই, তাহলে সেটা কি আসবে? আমি শর্টকাট শিখাই দিব, টেনশন নিও না। আমরা যদি বয়েলের সূত্র লিখতে চাই, তাহলে এখানে আমি লিখবো বয়েলের সূত্র, বা অ্যাপ্লাই করি আসো। তাহলে বয়েলের সূত্র বলে P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে এটা বলে P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে যদি আমি এখানে বসাই দিই ভ্যালুগুলা, P1 কত, তাহলে P1 হচ্ছে যে P অ্যাটমসফিয়ার প্লাস H ρg, আর V1 কত, V1 হচ্ছে এখানে V, আর P2টা কত, P2 হচ্ছে তোমার এখানে দেখো কত, শুধুমাত্র P অ্যাটমসফিয়ার, রাইট? আচ্ছা, একটা কাজ করি, আমি যদি শর্টকাট বানাতে যাচ্ছি, আমি তো এখানে আয়তনটা এখানে দ্বিগুণ হয়েছে বলে আমি 2V বসাইছি। শর্টকাট বানানোর জন্য আয়তনটাকে আমি n গুণ ধরে নিচ্ছি, তাহলে nv বসাইলাম। যেহেতু আমি শর্টকাটটা আগে তোমাকে ডেভেলপ করতেছি, খেয়াল করো জিনিসটা। যেহেতু আমি এখানে যেহেতু দ্বিগুণ হয়েছে বলছে, তাহলে 2V হবে। বাট আমি যদি শর্টকাট বানাতে চাই, আমি ধরে নিচ্ছি n গুণ হবে, তাহলে nb লিখলাম, কেমন আপাতত। পরে n ইকুয়াল আমি 2 বসাই দিব, টেনশন নিও না। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে হচ্ছে আমরা এই ভি আর এই ভি কাটাকাটি করতে পারি। তাহলে এখানে তখন কি থাকবে বলো তো? এখানে তখন কি থাকবে? এখানে তখন থাকবে হচ্ছে আমাদের P অ্যাটমসফিয়ার প্লাস H ρg, আর এখানে থাকবে তোমার তখন n ইন্টু P অ্যাটমসফিয়ার। তো তুমি যদি H ρgটাকে এক পাশে রাখো, তাহলে এটা ইকুয়াল টু থাকবে P অ্যাটমসফিয়ারটাকে কমন নিয়ে ফেলো, তাহলে থাকবে n-1 থাকবে। আর তখন তুমি যদি এখান থেকে H বের করতে চাও, যদি আমি নেক্সট পৃষ্ঠায় দেখাই, আচ্ছা এখানে তাহলে কি পাইলাম? আমি তাহলে এখানে পাইলাম হচ্ছে H ρg, আমি তাহলে এখানে পাইলাম হচ্ছে H ρg, এটা ইকুয়াল টু n-1 ইন্টু P অ্যাটমসফিয়ার পাইলাম, রাইট? আচ্ছা, আর এখান থেকে যদি আমি H বের করতে চাই, আর Hটা হচ্ছে তাহলে কত, n-1 ইন্টু P অ্যাটমসফিয়ার ইন্টু P অ্যাটমসফিয়ার ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে ρg, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে ρg, ডিভাইডেড বাই হচ্ছে রো ইন্টু জি। তাহলে এটা একটা ভ্যালু আসলো। এবার দেখো বায়ুমণ্ডলীয় চাপ, এটা যদি কত হয়, 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হয়। যদি তোমার লেকে নর্মালি পানি থাকে, মানে ভালো পানি হোক খারাপ পানি হোক, পানির আমরা ঘনত্ব কত ধরে নিই, 1000 ধরে নিই। তাহলে যদি আমি রো এগুলো যদি কত ধরে নিই, 1000 ধরে নিই, 1000 কেজি পার মিটার কিউব। আর যদি আমি জি ইকুয়াল টু কী ধরে নিই, 9.8 ধরে নিই, তাহলে দেখো তো এই ভ্যালুটা কত আসে। যদি এটা আমি ধরে নিই, তাহলে এই ভ্যালুটা কত আসে দেখো তো, এইচ ইকুয়াল টু তাহলে কত আসবে এখানে, এইচ ইকুয়াল টু যদি এখানে ভ্যালুগুলো বসাই দিই সবগুলা, তাহলে এখানে আসবে আমাদের 10⁵ ডিভাইডেড বাই 1000 গুণন 9.8।
এটা নিয়ার অ্যাবাউট 10.204 আসছে। তাহলে এইচ ইকুয়াল টু কত, n-1 ইন্টু 10.204। এটা হচ্ছে একটা শর্টকাট, এটা হচ্ছে কি একটা শর্টকাট। বাট খেয়াল রাখতে হবে ভাই, এই শর্টকাট তুমি তখনই ইউজ করতে পারবা যদি টেম্পারেচার চেঞ্জ না হয়। কথাটা খেয়াল করো, এই শর্টকাট তুমি তখনই ইউজ করতে পারবা যদি কি চেঞ্জ না হয়, টেম্পারেচার চেঞ্জ না হয়। PATMটা নর্মালি 10⁵ দেওয়া থাকে, আর নাহলে কি হবে 1.01325 ইন্টু 10⁵। তো এই শর্টকাটটা ওই নিয়ার অ্যাবাউট একটু এদিক ওদিক ভ্যালু আসে, বাট MCQতে তুমি 10⁵ ধরে করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, মানে মেনলি এটা মনে রাখা ভালো, মেনলি এটা মনে রাখা ভালো, এটা মনে রাখা ভালো, এটা মনে রাখা ভালো। বাট এটা যদি তুমি মনে নাও রাখো, এটা MCQর জন্য সরাসরি ইউজ করতে পারবা। বাট আমি বলবো রিটার্নে আসলে শর্টকাট ইউজ না করার জন্য, ঠিক আছে। রিটার্নে আসলে শর্টকাট ইউজ না করার জন্য। হ্যাঁ, আজকে আমি উইকলি এক্সাম আর ডাউট সলভিং এক্সাম কখন হবে সেটা বলে দিচ্ছি। আগে আমাকে বলে এতটুকু বুঝতে পারছো কিনা। বাট এই শর্টকাট তুমি তখন ইউজ করতে পারবা যদি কি থাকে, টেম্পারেচার স্থির থাকে। তাহলেই তুমি এই শর্টকাট ইউজ করতে পারবা, অন্য সময় ইউজ করতে পারবা না। ওকে, এইটা হচ্ছে অ্যাকুরেট, এটা হচ্ছে অ্যাকুরেট। বাট এখানে তুমি যদি কি করে ভ্যালুগুলো বসাও, এই যে যদি 10⁵ না হয় তাহলে কিন্তু এই ভ্যালুটা একটু চেঞ্জ আসবে। বাট নর্মালি প্রশ্নে 10⁵ দেওয়া থাকে, বুঝছো। সো তুমি ইউজ করতে পারো। 10⁵ না হলেও 1.01325 হলে সামান্য বেশ কম আসবে। MCQতে দেখবা কাছাকাছি আনসার দেওয়া থাকবে, বুঝছো। সো এটা রিটার্নে আসলে অবশ্যই তোমার কি করবা, নর্মাল নিয়মে করবা। বাট MCQতে আসলে চাইলে এই শর্টকাট তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে, আচ্ছা। আর আমরা তাহলে যদি এখন আমাদের অঙ্কের জন্য তো 10⁵ দেওয়া ছিল, তাহলে আমাদের অঙ্কের জন্য জাস্ট n এর জায়গায় আমি কি বসাই দিব, 2 বসাই দিব। তাহলে n এর জায়গায় 2 বসাই দিলে কত আসবে বলো তো এখানে, এই যে 10.204, তাহলে আনসার চলে আসবে এখানে 10.204 মিটার। তাহলে লেখার গভীরতা কত, 10.204 মিটার। দেখো তবে অঙ্কটা বুঝতে পারছো কিনা, এই অঙ্কটা কি বোঝা গেছে নাকি বুঝো নাই? তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। হোপফুলি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে। এবার একটা কনফিউশন দূর করে দিয়ে আসো। তাহলে এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো। এখানে বলছে, আচ্ছা আমি লক্ষ্য করার আগে আমি তোমাকে বলি, দেখি আমাকে বলো তো, ব্যাসার্ধ দ্বিগুণ হলে, দেখি কে কে পারো। সেই ক্ষেত্রে এই যে আমি যদি এই সূত্রটা লিখি যে H ইকুয়াল টু 2 - 1 ইন্টু 10.204, এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? এটা কিন্তু ভুল, কারণ এখানে যে n-1, এখানে যে n আছে n, এই nটা কিন্তু বুদ্বুদের আয়তন, এটা কিন্তু ব্যাসার্ধ না। তাহলে খেয়াল রাখবে এখানে কিন্তু 2 হবে না। ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে বলি আমি সূত্র কি, 4/3 পাই r কিউব। তো ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, r প্রাইম যদি 2r হয়, তাহলে v প্রাইম ইকুয়াল টু হবে 8v। বুঝতেছো কিনা দেখো। তাহলে কিন্তু ব্যাসার্ধ যদি দ্বিগুণ হলে এখানে কিন্তু 8 বসাইতে হবে, বুঝছো নাকি বুঝো নাই? তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হলে সেক্ষেত্রে কিন্তু n ইকুয়াল টু কত বসবে, n ইকুয়াল টু কিন্তু 8 বসবে। এটা কিন্তু মাথায় রাখবা। ক্লিয়ার না ভাই জিনিসটা? এখানে কিন্তু অনেকেই ভুল করে ফেলে, হ্যাঁ অনেকেই ভুল করে ফেলে, অনেকেই কিন্তু এটা 2 বসাই দেয়। বাট খেয়াল রাখতে হবে তোমাকে কি ব্যাসার্ধ বলছে নাকি আয়তন বলছে, কারণ এখানে nটা কিন্তু আয়তন বোঝাচ্ছে, বুঝছো। সো এতটুকুই ছিল আজকে আমাদের পড়াশোনা। আমরা আগামী ক্লাসে নেক্সট পড়াশোনাগুলো করব। তো আমি একটু করে তোমাদের তাহলে উইকলি এক্সাম কবে হবে একটু করে বলে দিই। আমাদের এই শুক্রবারে, এই নেক্সট যে এই শুক্রবারে ক্লাসটা, সেখানে আমরা আমাদের কিছু MCQ আর আমরা সিকিউ সলভিং করব, যা যা আমরা পড়ছি তার উপরে। এরপরেই মানে ধরো আর এই শুক্রবারের ক্লাসটার পরেই পরিবেশ রসায়নের উপর একটা উইকলি এক্সাম হবে। সেই উইকলি এক্সামটা ধরো যাক সোমবার বা মঙ্গলবার হবে, এটা তোমাদেরকে ডেট জানাই দিব, শুক্রবারে জানাই দিব কোন দিন উইকলি এক্সাম হবে। উইকলি এক্সামে কি থাকবে, উইকলি এক্সামে তোমার হচ্ছে 20টার মতো MCQ থাকবে, ঠিক আছে। 20টার মতো MCQ থাকবে, প্রাইসলেস, কোনো প্রাইস নেই, কারণ আমাদের মেগা এক্সামে প্রাইস থাকে, বাট উইকলি এক্সামে কিন্তু কোনো প্রাইস নেই। সো আর ইয়ার পরে শুক্রবারের পরেই আমি তোমাদেরকে একটা পোস্ট দিয়ে দিব যে এই যা যা পর্যন্ত পড়াইছি তা পর্যন্ত তোমাদের কি কি ডাউট আছে তোমরা ওই পোস্টের মধ্যে কমেন্ট করবা।
তো সেই মানে কমেন্ট করে বলতে তোমার ডাউটগুলো লিখবা বা ডাউটগুলো দেখাবা, ফটো দেখাতে পারো, যাই দেখাতে পারো। আমি এরপর একটা রেকর্ডেড ভিডিও বানিয়ে সেটা তোমাদেরকে ওই সপ্তাহের মধ্যে দিয়ে দিব ডাউট সলভিং ক্লাস হিসেবে, মানে তোমাদের সব ডাউট আমি সলভ করাই দিব। তাহলে কী কী ঘোষণা আসলো, শুক্রবারে ক্লাসটার পরে কিন্তু উইকলি এক্সাম হবে, সেটা পুরোটাই এমসিকিউ বেস হবে। আর এরপর একটা কি ডাউট সলভিং ক্লাস, শুক্রবারে একটা ডাউট সলভের পোস্ট চলে যাবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবা, আজকের ক্লাস কেমন লাগছে জানাতে পারো। সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে যাই। তাহলে আসসালামু আলাইকুম।